আচ্ছা, যেটা আজকের আমাদের চ্যাপ্টার, এটা অ্যাকচুয়ালি কনস্টিটিউশনের চ্যাপ্টার না, এটা অ্যাকচুয়ালি জিওগ্রাফির চ্যাপ্টার। কিন্তু তবুও এটাকে আমাদের কনস্টিটিউশনে কেন পড়তে হবে? যে কোনো দিক থেকেই দেখতে পারো চ্যাপ্টারটা, বাট আমাদের গুরুত্ব এই চ্যাপ্টারের বিভিন্ন মানে সাবজেক্ট যেটাই হোক এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, ভারতের রাজ্য গঠন। ভারত যখন পরাধীন ছিল, মানে ব্রিটিশ ভারত ছিল, তখন ভারতের যে নকশা আজকের মতো কিন্তু ছিল না। এরকম রাজ্য ভাগ ছিল না, এইভাবে স্ট্রাকচার ছিল না। সম্পূর্ণ অন্য রকমের ভারত ছিল। তো আমাদের যে কনস্টিটিউশন রয়েছে, সংবিধান রয়েছে, তার অনেকগুলো পার্ট রয়েছে, অংশ রয়েছে। যেমন আমাদের বইয়ের চ্যাপ্টার হয়, সেরকম সংবিধানেরও অনেক রকম চ্যাপ্টার হয় বা পার্ট হয়। সেরকম সংবিধানের যে ফার্স্ট চ্যাপ্টার, মানে প্রথম অধ্যায়তে ভারতের রাজ্য পুনর্গঠন সম্পর্কে বলা হয়েছে। মানে কিভাবে ভারতের রাজ্যগুলো গঠন হয়েছে, মানে কোন কোন রাজ্যগুলো রয়েছে সেই সম্পর্কে জাস্ট বলা রয়েছে, কিন্তু এর যে বিস্তারিত বিবরণ সেগুলো কিন্তু কনস্টিটিউশনে লেখা নেই। কনস্টিটিউশনে শুধু বলা আছে কি, যে ভারত 1 নম্বর আর্টিকেল বলেছে, যেটা আমাদের এখানেই বলা আছে, বলা হয়েছে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট। ভারতকে বলা হয়েছে একটা রাজ্য সমূহের ইউনিয়ন, একটা ইউনিয়ন অফ স্টেট সম্পর্কে বলেছে। আর তার সাথে বলেছে ভারত এবং আর তার টেরিটরি, মানে ভারত যে রয়েছে এবং তার যে অঞ্চল বা তার যে এলাকা বা তার যে যতটা অঞ্চল নিয়ে ভারত রয়েছে, কতটা এলাকা রয়েছে ভারতের মধ্যে, সেগুলো ডিফাইন করা হচ্ছে এখানে। তো এখানে শুধুমাত্র এই কথাটাই বলা হয়েছে, আর্টিকেল 1 বলছে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট। ভারত বিভিন্ন অনেক রাজ্য রয়েছে, রাজ্যগুলোর একটা ইউনিয়ন এই সম্পর্কে বলা রয়েছে। ভারতের ফার্স্ট আর্টিকেল 1 থেকে 4 মধ্যে এগুলো সম্পর্কে বলা রয়েছে। এছাড়া আমাদের যে শিডিউল বা তপশিল, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, তপশিল কি, পার্ট কি। তো সেই শিডিউলেও তপশিলেও আমাদের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম উল্লেখ করা রয়েছে। আমাদের কিন্তু কনস্টিটিউশনে কিন্তু রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখা নেই। কনস্টিটিউশনে বলা হয়েছে আর্টিকেল 1 যে ইন্ডিয়া ইজ এ ইউনিয়নের স্টেট, একটা রাজ্য সময়ের ইউনিয়ন। আর্টিকেল 2 তে বলা হয়েছে কিভাবে আমরা রাজ্য, একটা রাজ্য মানে যেটা ভারতের বাইরের অংশ, সেগুলোকে আমরা ভারতে কিভাবে ইনক্লুড করতে পারবো, বা যে রাজ্যগুলো রয়েছে সেগুলোকে আমরা ভেঙে কিভাবে রাজ্যগুলো একাধিক রাজ্য বানাতে পারবো, সেগুলো 2 নম্বর 3 নম্বর আর্টিকেল 4 নম্বর আর্টিকেলে এগুলো সম্পর্কে বলা আছে। কিন্তু কোনো রাজ্যের নাম, যে আমাদের এই পশ্চিমবঙ্গ একটা রাজ্য, এগুলো কিন্তু আমাদের সংবিধানে কোথাও লেখা নেই। সংবিধানের তপশিল বলে একটা অংশ রয়েছে, শিডিউল বলে একটা অংশ রয়েছে, সেখানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম বলা রয়েছে। তো এই জন্য আমাদের আর্টিকেল 1 যেটা বলেছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, ভারত অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেট হিসেবে বলা হয়েছে, কিন্তু ভারতকে বলা হয়নি যে ফেডারেশন অফ স্টেট। আমেরিকা কিন্তু ফেডারেশন অফ স্টেট, আমেরিকা হচ্ছে ফেডারেশন অফ স্টেট, মানে ইউএস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মানে ইউনাইটেড ফেডারেশন। কিন্তু ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট। কি পার্থক্য দুটোর মধ্যে, কি পার্থক্য? একটা ফেডারেশন আর একটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেট, এর মধ্যে কি পার্থক্য? আচ্ছা, ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে না কম বেশি শোনা যাচ্ছে? ঠিকঠাক শোনা যাচ্ছে তো ভয়েস? হ্যাঁ স্যার, ঠিক শোনা যাচ্ছে। ওকে। যদি প্রবলেম হয় বলবে, ভয়েস যদি আপ ডাউন করে বা কোনো কিছু হয় আমাকে বলবে। তো ইন্ডিয়াকে বলা হচ্ছে ইউনিয়ন অফ স্টেট, আর আমেরিকা সেই জায়গায় ফেডারেশন অফ স্টেট। দুটোর মধ্যে কি পার্থক্য একটু বুঝিয়ে দিই। সাপোজ এটা হচ্ছে আমাদের ভারত, ভারতের মধ্যে বিভিন্ন রাজ্য রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, এরকম বিভিন্ন ভারতের মধ্যে রাজ্য রয়েছে। আবার আমেরিকা রয়েছে, আমেরিকার মধ্যেও কি হয়েছে, অনেক রকমের দেশ রয়েছে, ব্রাজিল রয়েছে, আর্জেন্টিনা রয়েছে, চিলি রয়েছে, টেক্সাস রয়েছে, এরকম অনেকগুলো একাধিক দেশ রয়েছে। তাহলে দুটোর মধ্যে কি পার্থক্য? তাহলে ইন্ডিয়ার মধ্যে যে অংশগুলো সেগুলোকে রাজ্য বা স্টেট বলা হচ্ছে, আমেরিকার মধ্যে যে রাজ্যগুলো সেগুলোকে এক একটা রাজ্য না বলে তাদেরকে ফেডারেশন বলা হচ্ছে। দুটোর মধ্যে পার্থক্য একটাই, যে আমেরিকার যে ফেডারেশন সেখানের মধ্যে যারা রয়েছে 51টা, তারা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা দেশ, প্রত্যেকে আলাদা আলাদা কান্ট্রি, মানে প্রত্যেকে দুর্বল কান্ট্রি, তারা মিলিতভাবে একটা ফেডারেশন বা যুক্ত সংঘ তৈরি করেছে, রাষ্ট্রসংঘ তৈরি করেছে। কিন্তু ইন্ডিয়াতে রাজ্যগুলো একসাথে যুক্ত হয়ে একটা দেশ গঠন করেছে। এবার দুজনের মধ্যে কি পার্থক্য হবে? এতে ব্যাপারটা কি পার্থক্য হচ্ছে, ইন্ডিয়াতে ইউনিয়ন অফ স্টেট করার কারণে কোনো রাজ্য যদি চায় হঠাৎ করে এখান থেকে বেরোতে পারবে না। আজকে যদি আমাদের সিএম ম্যাডাম বলে যে আমি বাংলাদেশের সঙ্গে গিয়ে যুক্ত হব, সম্ভব নয়, কারণ এখান থেকে বেরোনো ইম্পসিবল ব্যাপার, কারণ ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট, এর মধ্যে রয়েছে। তুমি এখান থেকে বেরোতে চাইলেও ভারত থেকে তুমি বেরোতে পারবে না। কিন্তু ইউনিয়ন অফ স্টেটস এর মধ্যে, আমেরিকার মধ্যে কোন একটা ব্রাজিল যদি বলে আমি আমেরিকা থেকে বেরিয়ে যাব, আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন হব, সে কিন্তু বেরিয়ে যেতে পারে, তার জন্য তাকে কেউ আটকাতে পারবে না। এবার পার্থক্য কি, ইন্ডিয়াতে প্রত্যেক রাজ্যের একটা একটা করে ইকোনমি হয়, রাজ্যের ইকোনমি, কিন্তু প্রত্যেক রাজ্যের ইকোনমি একসাথে মিলিত হয়ে ইন্ডিয়ান ইকোনমি বা ভারতের অর্থনীতি গঠন করে।
এবং ভারতের কি হয়, আর্মি হয়। সেরকম ইউনাইটেড স্টেটস এর মধ্যেও যেসব দেশগুলো রয়েছে তাদের প্রত্যেকের ইকোনমি আছে, কিন্তু প্রত্যেক দেশের, আমেরিকার কিন্তু মানে কি বলবো, এখানে যে প্রত্যেকটা দেশ আছে প্রত্যেকটা দেশের কিন্তু আর্মি নেই, পুরো আমেরিকার আর্মি আছে, ইউএস আর্মি হয়। ব্রাজিল কিন্তু দেশ, কিন্তু ব্রাজিল দেশের কোনো আর্মি নেই, কিন্তু ইন্ডিয়া একটা দেশ, তার কিন্তু আর্মি আছে, তার মধ্যে রাজ্য। তো এইটাই হচ্ছে দুজনের পার্থক্য। ওই জন্য ইন্ডিয়া ইউনিয়ন অফ স্টেট মানে এখান থেকে কেউ সহজে বেরোতে পারবে না, কিন্তু ইন্ডিয়া, কিন্তু আমেরিকা যেহেতু ফেডারেশন, সেখান থেকে যে কেউ বেরোতে পারে। ঠিক আছে। তো ভারতকে এই জন্য, ভারতের যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এই জন্য সংবিধানে যুক্তরাষ্ট্র না ব্যবহার করে ইউনিয়ন কথাটা এই কারণে ব্যবহার করা হয়েছে। বোঝা গেল দুটোর মধ্যে পার্থক্য। এবার যখন স্বাধীনতা, ভারত যখন স্বাধীন হয়, সেই সময় দুটো ভাবে ভাগ হয়েছিল, কারণ সেই সময় ব্রিটিশরা যখন শাসন করতো পুরোটা ব্রিটিশদের আন্ডারে ছিল, ভারত যে পুরোটা, সেটা কিন্তু নয়। কিছু অঞ্চল ছিল সেগুলো ব্রিটিশ শাসিত প্রদেশ ছিল, মানে সেই জায়গায় ব্রিটিশ সরকার গভর্নমেন্ট কি করতো, সেই জায়গায় বিভিন্ন রেসিডেন্ট বা যে একজন শাসক নিযুক্ত করতো। আর কিছু জায়গা হতো সেগুলোকে দেশীয় রাজ্য বলা হতো, যেগুলোকে প্রিন্সলি স্টেটস বলা হতো, মানে সেই জায়গার একজন শাসক থাকতো, মানে দেশীয় যেসব রাজারা ছিল তারা শাসন করতো, কিন্তু ইংরেজদের আইন কানুন তারা মানতো। এবার যখন ভারত স্বাধীন হয়, এরকম অনেক জায়গা ছিল দেশীয় রাজ্য, যেমন হায়দ্রাবাদ, তারপর হচ্ছে কাশ্মীর, ঠিক আছে, তারপর আমাদের হচ্ছে যোধপুর, বিকানির, এইসব বহু জায়গা ছিল যেগুলো হচ্ছে সেই সময়, তারপর ত্রিবাঙ্কুর, মানে যে আজকের দিনে যেটা কেরালাতে অবস্থিত ত্রিবাঙ্কুর, এরা প্রত্যেকে কিন্তু দেশীয় রাজ্য ছিল। আর কিছু কিছু অঞ্চল ছিল ব্রিটিশ শাসিত প্রদেশ, যেমন কলকাতা, বোম্বে, মাদ্রাজ, এইসব জায়গায় ছিল ব্রিটিশদের শাসন করা। তাহলে প্রত্যেক নিয়ে গঠিত হয়েছিল। এবার ভারত যখন স্বাধীন হয় তখন কি করা হয়েছিল, দুটোর বেসিসে ভাগ করে দেওয়া হয়েছিল, যে টাইপ এ যেখানে ব্রিটিশ শাসিত প্রদেশ থাকবে, টাইপ বি যেখানে দেশীয় রাজ্য থাকবে, বাকি কেন্দ্রশাসিত অঞ্চল ভাগ আমি পরপর দেখাচ্ছি কি রয়েছে। তাহলে এরকম একটা ভাগ ছিল। এরপর যখন 1947 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয়, 1947 সালে জুলাই মাসে, যেটা ব্রিটিশ পার্লামেন্ট ঘোষণা করে যে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে, সেখানে ব্রিটিশ ইন্ডিয়া বলতে সেই সময় ব্রিটিশরা যেসব অঞ্চল দখল করে রেখেছিল সেগুলোকে ব্রিটিশ ইন্ডিয়া বলা হতো। তার মানে পুরো ভারতে যে ব্রিটিশরা ছিল সেরকম নয়। যেমন গোয়াতে ব্রিটিশরা ছিল না, গোয়াতে পর্তুগিজরা ছিল। আমাদের যে পন্ডিচেরিতে কিন্তু পর্তুগিজরাও ছিল না, ইংরেজরাও ছিল, ওখানে ফরাসিরা ছিল। তাহলে সেগুলো কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া নয়, সেগুলো অন্য, মানে অন্য দেশের উপনিবেশ ছিল। তাহলে যেই জায়গাগুলো ব্রিটিশদের উপনিবেশ ছিল, তারা 1947 সালে স্বাধীনতা পেল। সেখানে তারা দুটো ভাগে ভাগ করে দিয়েছিল, একটা হচ্ছে ইন্ডিয়া মানে যেটা ভারত, আর হচ্ছে পাকিস্তান, যেটা হচ্ছে আমাদের আজকে পাকিস্তানি রয়েছে আর ইন্ডিয়া রয়েছে। তো দুটো ভাগ করে দেওয়া হয়েছিল, স্বতন্ত্র ডোমিনিয়ন করা হয়েছিল। যেটা আমরা অলরেডি পড়েছিলাম যে 1946 সালে যে ক্যাবিনেট মিশন এসেছিল, সেই ক্যাবিনেট মিশন যখন গঠিত হয়, তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করেছিল, যে স্বাধীন তো হবে, কিন্তু হঠাৎ করে স্বাধীনতা দিয়ে চলে গেলে তো মারপিট লেগে যাবে, যে কে কোনটা নেবে, কার কতটা এখতিয়ার, সেরকম যদি হয় সমস্যা। সেই জন্য একটা সরকার গঠন করে দিয়েছিল। এই সরকার কাজ করবে কি 1946 সাল থেকে 51 সাল, 5 বছর কাজ করবে। তারপরে সেই সময়ের মধ্যে সরকারে আস্তে আস্তে সমস্ত দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সমস্ত সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কনস্টিটিউশন অনুযায়ী সমস্ত পদ তৈরি হবে। এই সরকার সেই কাজগুলো করবে। এরপরে নির্বাচন হবে, নির্বাচনে আবার যদি এই সরকার আসে ভালো, নাহলে অন্য সরকার যদি আসে কোনো সমস্যা নেই। সেরকমই অন্তর্বর্তীকালীন সরকার 1946 সালে গঠন করা হয়েছিল ক্যাবিনেট মিশনের দ্বারা। যারা কি করেছিল, এই মানে ব্রিটিশ ইন্ডিয়া যখন মানে স্বাধীন হয়, তখন ভারতের দায়িত্ব তাদের হাতে ছিল। আর পাকিস্তানকে তো পাকিস্তানের জায়গা দিয়ে দিয়েছিল, অসুবিধা নেই। এবার সেই সময় যেহেতু এই ভাগগুলো হয়েছিল, ব্রিটিশ শাসিত প্রদেশ ছিল এবং দেশীয় রাজ্যগুলো ছিল, তাদের কাছে একটা অপশন ছিল। কি অপশন ছিল, এই কথাটাই বলেছে যে সেই সময় ভারতের যে স্বাধীনতা আইন হয়েছিল, সেখানে দেশীয় রাজ্যগুলোকে অপশন দেওয়া হয়েছিল কি, তোমরা যদি চাও ভারতে যোগদান করতে পারো, তোমরা যদি চাও পাকিস্তানে যোগদান করতে পারো, আবার তোমরা যদি চাও স্বাধীন হিসেবেও যোগ থাকতে পারো। এবার দেখো তিনটে অপশন দিয়ে দিয়েছে, সমস্যা হয়ে গেছে। কি সমস্যা, এবার ভারতের যখন মানে ভারতের যে মূল ভূখণ্ড হবে, সেখানে তো সমস্যা। কেন, কারণ ভারতের মাঝখানে হায়দ্রাবাদ রয়েছে, মানে যেটা আজকের দিনে তেলেঙ্গানা। সে বলছে না বাবু, আমি পাকিস্তানের সাথে যাব। তাহলে ভাবো, ভারত পুরো একটা এরিয়া রয়েছে, পাকিস্তান তার সাইডে এদিকে রয়েছে, ইন্ডিয়ার মাঝখানে একটা জায়গা, সে বলে আমি পাকিস্তান হব। তাহলে কি সমস্যা। আর একটা দূরে বলবে, সে বলবে আমি স্বাধীন থাকবো। তাহলে কি হয়, সম্ভব না। তাহলে একটা টেরিটরির মধ্যে এরকম আলাদা আলাদা দেশ থাকা সম্ভব না। তাহলে যেতে গেলে সমস্যা, সেই দেশের ভিসা লাগবে, পারমিশন লাগবে, সমস্যা। এই কারণে হলো গন্ডগোল। এর ফলে কি হলো, আমাদের সেই সময় যে হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সর্দার
বল্লভভাই প্যাটেল, যাকে আমরা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলে থাকি, ভারতের লৌহ মানব বলে থাকি, তিনি কি করলেন, একটা দপ্তর গঠন করেছিলেন। তার তিনি কি করেছিলেন, শক্ত হাতে বিভিন্ন জায়গার যেসব রাজ্যগুলোকে সংযুক্তকরণ করেছিল, যে এই রাজ্যগুলো আমাদের ভারতের সাথে যুক্ত হবে। তাহলে অপশন দিতেই পারে, কিন্তু হঠাৎ করে কিছু জায়গা যেগুলো ইন্ডিয়ার জন্য ইম্পর্টেন্ট ছিল, সেই জায়গাগুলোকে সম্মানে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা বল্লভভাই প্যাটেল নিয়েছিল, সেই জন্য তাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। এবার সেই সময় এরকম 552টা দেশীয় রাজ্য ছিল। দেখো, যেগুলো ব্রিটিশ শাসিত প্রদেশ ছিল, তাদের কাছে অপশন নেই কেন, তাদেরকে বলেই দিয়েছে কি, যে তুমি যদি হিন্দু অধ্যুষিত হও তাহলে ইন্ডিয়ার সাথে থাকবে, আর যেগুলো হচ্ছে তোমার হচ্ছে কি বলে যেগুলো মুসলিম অধ্যুষিত হবে সেগুলো পাকিস্তান হবে। সেই অনুযায়ী পাঞ্জাবকে ভাগ করে একটা অংশ পাকিস্তান করে দিল, আর এদিকে ওয়েস্ট বেঙ্গলকে ভাগ করে একটা অংশ বাংলাদেশ করে দিল, মানে পাকিস্তান করে দিল। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মাঝের অংশগুলো যেগুলো প্রিন্সলি স্টেট ছিল, তাদের প্রতি তারা ইন্ডিপেন্ডেন্ট, তারা বলছে না আমরা পাকিস্তানে যোগদান দেব, কেউ বলে আমরা স্বাধীন থাকবো। এইভাবে 549টা রাজ্যকে বিভিন্ন ভাবে, এগুলোতেও কষ্ট ছিল। যোধপুর ছিল, সেখানেও গন্ডগোল হয়েছিল, সেখানে কে কে মেননকে পাঠিয়েছিল, মানে সে এক অন্যরকম গল্প, সেই গল্প আর ভিতরে যাচ্ছি না। তো অনেক কষ্ট করে এগুলোকে সব যুক্ত করে নিয়েছিল ভারতের সাথে বল্লভভাই প্যাটেল। হেল্প তার সঙ্গে ছিল, সে কে কে মেনন ছিল তার সঙ্গে, সেগুলো নিয়ে আর বেশি আলোচনা করবো না। তিনটে জায়গাকে যোগ করতে খুব অসুবিধা হচ্ছিল। একটাকে, একটা হচ্ছে হায়দ্রাবাদ, বুঝতেই পারছি যে আজকের দিনে যেটা তেলেঙ্গানায় অবস্থিত হায়দ্রাবাদ, জুনাগড়, জুনাগড় যেটা গুজরাটে অবস্থিত জুনাগড়, আর কাশ্মীর। এই তিনটে জায়গা যোগদান করতে পারেনি, মানে যোগদান করেনি। কারণ সমস্যা কি হয়েছে, প্রত্যেকের সমস্যা নিয়ে আলোচনা করব। হায়দ্রাবাদের যে শাসক ছিল সে ছিল মুসলিম, তো সে বলে আমি পাকিস্তানের সঙ্গে যাব, কিন্তু জনগণ এখানে মুসলিম রয়েছে, হায়দ্রাবাদের নিজাম ছিল, কিন্তু পপুলেশন জনগণ সেখানে হিন্দু ছিল, মানে শাসক মুসলিম কিন্তু জনগণ সেখানে হিন্দু রয়েছে। জুনাগড়ের ক্ষেত্রে কি হলো, লোক রয়েছে, মানে লোক রয়েছে এখানে, আর সেখানে যে শাসক সে বলে আমি পাকিস্তানের সঙ্গে যাব, কিন্তু জনগণ হিন্দু। আর কাশ্মীরের ক্ষেত্রে মহারাজা হরি সিং ছিল, সে দেখছে গন্ডগোল দুই দিকে, তার কাছে পপুলেশন মুসলিম কিন্তু রাজা হিন্দু, মানে এদের উল্টো, পপুলেশন হিন্দু, রাজা পপুলেশন মুসলিম কিন্তু রাজা হিন্দু। কাশ্মীরের ক্ষেত্রে, হায়দ্রাবাদের ক্ষেত্রে উল্টো, পপুলেশন লোক হিন্দু কিন্তু শাসক মুসলিম, ব্যাস গন্ডগোল। এরা বলছে আমরা যোগদান করব না। তখন বল্লভভাই প্যাটেল কি করলো, অপারেশন পোলো, মানে পুলিশি পদক্ষেপ, পুলিশ দিয়ে অপারেশন পোলো করলো, এবং তার মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতের সাথে সংযুক্ত করে নিল। ঠিক আছে, সেই সময় হায়দ্রাবাদের যে নিজাম ছিল তার নাম ছিল মীর উসমান আলী। ঠিক আছে, মীর উসমান আলী, যেটাকে ষষ্ঠ আসফ খান বলা হয়। তো তিনি কি করলেন, বললেন যে আমি স্বাধীন রাজ্য রূপে থাকবো, প্রথমবার বললো স্বাধীন থাকবো, প্রথমে পাকিস্তানের সঙ্গে যাবে বলেছিল, কিন্তু সেই সময় সম্ভব নয় বলে বলছে আমি এখন স্বাধীন থাকবো, পরে আমি সিদ্ধান্ত নেব। আর সেই সময় তারা কি করতো, এই মানে নিজামের আন্ডারে একটা রাজাকার বলে একটা তার বেসামরিক সেনাবাহিনী ছিল, তারা কি করতো, হায়দ্রাবাদ থেকে বেরিয়ে পাশে যে ইন্ডিয়ার সেখানকার লোকদেরকে অত্যাচার করতো, দিয়ে আবার হায়দ্রাবাদে ঢুকে যেত। তাহলে সমস্যা কি, তাদেরকে যখন সেখানকার পুলিশ ধরতে যাচ্ছে, যখনই তারা হায়দ্রাবাদে ঢুকে যাচ্ছে, আর পুলিশ সেখানে যেতে পারছে না, কারণ সেটা তো একটা অন্য দেশ হয়ে যাচ্ছে। বল্লভভাই প্যাটেল দেখলো এ তো মহা সমস্যা করছে হায়দ্রাবাদ, তো সমস্যা এদেরকে তো ঠিক করতে হবে। সেই কারণে এই রাজাকার নিয়ে একটা মুভি আছে, যদি দেখো বুঝতে পারবে যে কি পরিমাণ অত্যাচার করা হয়েছিল তাদের উপরে। তো এই রাজাকার সেনাবাহিনী ছিল তখন। এবার তেলেঙ্গানা বিদ্রোহ ভারতের স্বাধীনতার অনেক আগে থেকে হচ্ছিল, 1947 সালের, অনেক 1946 সাল থেকে তেলেঙ্গানা বিদ্রোহ হচ্ছিল, যেটা 2014 সালে ফাইনালি তেলেঙ্গানাকে পৃথক রাজ্য হিসেবে দেওয়া হলো। তো নিজাম কি করলো, তেলেঙ্গানা বিদ্রোহের কারণে দেখলো যে সেখানকার যারা জনগণ তারাও আন্দোলন করছে, আর সেদিকে ভারতও সেদিকে চাপ দিচ্ছে। নিজাম তখন নিজেকে বাঁচানোর জন্য ভারতকে চুক্তি স্বাক্ষর করলো, যে ঠিক আছে আমি দেশীয় রাজ্যের পরিস্থিতিতে সাহায্য করব, ভারতকে সাহায্য করলো। কিন্তু নিজাম কি করলো, সে ভারতীয় সেনাকে সেই দেশে ঢুকতে দিতে অস্বীকার করলো, বলল আমার যে সেনাবাহিনী আছে রাজাকার, তারাই আমার হচ্ছে সব কাজকর্ম করবে। সে গন্ডগোল করছে, সেই জন্য জওহরলাল নেহরু কি করলো, পারমিশন দিল, কারণ প্রাইম মিনিস্টার সে ছিল। সে কি করলো, 1948 সালে নেহরু মানে বল্লভভাই প্যাটেল তার হেড বললো, 1948 সালের সেপ্টেম্বর মাসে হায়দ্রাবাদকে অধিগ্রহণ করলো অপারেশন পোলো নামে। এর ফলে ভারতের যে ইন্ডিয়ান আর্ম ফোর্স হায়দ্রাবাদকে ভারতের সাথে ইনক্লুডেড করলো। তার মানে হায়দ্রাবাদ কিন্তু ভারতের সাথে 1947 সালে যখন স্বাধীন হয় তখন কিন্তু জয়েন করেনি, তারপরে 1948 সালের সেপ্টেম্বর মাসে কিন্তু হায়দ্রাবাদ ভারতের সাথে যুক্ত হয়েছিল। তাহলে একটা হলো। পরবর্তী জায়গা ছিল জুনাগড়। এখানে কি হয়েছিল, এখানে করা হয়েছিল গণভোট, যেটাকে বলা হয় রেফারেন্ডাম, মানে জনগণ ভোট দেবে, ভোট দেওয়ার মাধ্যমে ডিসাইড করা হবে যে কোন জায়গাটা, এই জায়গাটা কার আন্ডারে থাকবে। গণভোট কি হয়েছিল, গুজরাটের পাশে জুনাগড় ছিল একটা দেশীয় রাজ্য,
অনেকগুলো স্বশাসিত অঞ্চলের সমষ্টি। স্বশাসিত অঞ্চল মানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শাসক কাজ করত। জুনাগড়ের শেষ নবাব ছিল তৃতীয় মোহাম্মদ খানজি। তো তিনি কি করেছিলেন, তিনি বলছেন না আমি পাকিস্তানে যোগদান দেবো। তাহলে কি বলে, আমি বললো 1947 সালে 15ই আগস্ট, সে বললো পাকিস্তানে যোগদান দেবো। এবার জুনাগড়ের সমস্যাটা কি, জুনাগড়ে বারবিদাল এবং মঙ্গবল যে অঞ্চল রয়েছে একদম সাইডে, সেই জায়গাগুলোতে হিন্দু এবং শিখরা ছিল। তারা বলছে কেন, আমরা তো হিন্দু, তাহলে আমরা ইন্ডিয়াতে থাকবো। তো কিন্তু যে শাসক সে বলে পাকিস্তান, সে বলে আমরা এতে যাব। তখন তারা মিলে আন্দোলন করলো। এবার এই আন্দোলনে ইন্ডিয়া অনেকটা হেল্প করেছিল, যে তোমরা আন্দোলন করো আমরা দেখে নেবো। তো সেদিক থেকে বল্লভভাই প্যাটেলও আছে। তো সেখানে যে শাসক সে বুঝতে পারলো যে না আমার পক্ষে সমস্যা আছে, সে কি করলো, করাচি মানে পাকিস্তানে পালিয়ে গেল। যখনই শাসক চলে গেল, বল্লভভাই প্যাটেল কি করলো, সেখানকার লোকেদের গণভোট দিল, বললো যে আপনারাই ভোট দিন, বলুন জুনাগড় কোথায় থাকবে, আপনারা যদি বলেন পাকিস্তান তো পাকিস্তান, আপনারা যদি বলেন ভারত তো ভালো। তো স্বাভাবিক তারা ভোট দিল জনগণ, যে আমরা ভারতে থাকবো। সেভাবে জুনাগড় ভারতের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার কাশ্মীর, কাশ্মীর হচ্ছে কি, কাশ্মীর হয়েছিল অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে, যেটাকে বলে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন। এবার একটা জিনিস মনে রাখবে, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন কিন্তু সবাইকেই স্বাক্ষর করতে হতো। মানে অপারেশন পোলো হোক বা রেফারেন্ডাম হোক, তারপরে যে শাসক আসবে তাকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন স্বাক্ষর করতে হবে। মানে সে যে শাসক হচ্ছে সে অ্যালাউ করছে বা সে অ্যাকসেপ্ট করছে যে আমি ভারতের সাথে যুক্ত হচ্ছি। সেই সময় এটা কনফার্ম ছিল, করতে হতো, কারণ ইউনাইটেড নেশনের প্রেসার ছিল, করতে হবে। এবার সেটা প্রথমে কি হয়েছিল, 1947 সালে যখন 15ই আগস্ট হলো, তখন আমাদের জম্মু কাশ্মীর স্বাধীনতা লাভ করলো, ভারতের সঙ্গে জম্মু কাশ্মীর হেল্প হলো। কিন্তু সেই সময় শাসক ছিল মহারাজা হরি সিং। তিনি বললেন, তিনি দেখলেন যে যেদিকেই যাবে সেদিকে সমস্যা, কারণ যদি পাকিস্তানে যায় তাহলে সমস্যা, কারণ লোক হচ্ছে পাকিস্তান মুসলিম কান্ট্রি হবে, জনগণ মুসলিম, তো তার তো কোনো গুরুত্ব থাকবে না যেহেতু সে হিন্দু। এবার ইন্ডিয়া যদি থাকে জওয়াহরলাল নেহরু, সে তো বাবা একটু সেকুলারিজম মানে সে একটু গণতন্ত্র করে, সে রাজা হিসেবে থাকতে দেবে না। সে বললো ঠিক আছে, আমি তার থেকে বাবু স্বাধীনভাবে কারোর সাথেই আমি থাকবো না, আমি স্বাধীনভাবেই থাকবো। ভালো কথা। তো এই জন্য 1947 সালে তারা কাশ্মীর ঘোষণা করলো আমি স্বাধীন থাকবো। এবার স্বাধীন আছে, ইন্ডিয়া বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই। এবং যা কেউ যদি বাইরে থেকে আক্রমণ করে, বিদেশে আক্রমণ করে, কিন্তু যা পরিস্থিতি প্রতিকূল পরিস্থিতি হবে তার দায়িত্ব কাশ্মীরে নিজের হবে। কারণ যেহেতু কারোর সাথে যুক্ত হচ্ছে না, তুমি বাবু নিজেই নিজেরটা বুঝে নেবে, কোনো অসুবিধা নেই। ব্যাস, ইন্ডিয়া তখন এগ্রি করেছে। কিন্তু পাকিস্তান সে তো বাবা কারো কথা শোনার দেশ তো নয়। সে কি করলো, 1947 সালে 20 অক্টোবর, মানে আগস্টের স্বাধীন হলো অক্টোবর মাসেই, কাশ্মীরে কি করলো, পাকিস্তানে আজাদ কাশ্মীর ফোর্স একটা গঠন করলো। গঠন মানে পাকিস্তানের যে জঙ্গি সংগঠন তারা করলো, দিয়ে জম্মু কাশ্মীরের সীমানা বরাবর তারা অগ্রসর হয়ে কাশ্মীরকে দখল করা শুরু করলো। এবার তখন মহারাজা হরি সিং বুঝলো যে দেখো মানে সব দিকেই যাবে, বেঁচে থাকতে পারবে না, কারণ পাকিস্তান ঢুকে তো আর এ করবে না, 6 দিন ধরে প্রায় ঢুকেছে। তখন বাধ্য হয়ে জওহরলাল নেহরুকে ফোন করলো যে স্যার আসুন, এসে হচ্ছে আমাকে আমি স্বাক্ষর করছি, আপনি বাঁচান। ঠিক আছে। তো সেখানে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন জম্মু স্বাক্ষর করলো, দিয়ে ভারতের ভূখণ্ডে যোগদানের সম্মতি দিল। এবার তারপরে ইন্ডিয়া কি করলো, আরবি গেল, এবং সেই জায়গার পর থেকে আমাদের এখানে দেওয়া নেই, একটু বলে দিচ্ছি। এই কারণে কি হয়েছিল, যে আমাদের যে কাশ্মীর অঞ্চল রয়েছে, ভারতের যে উপরের অঞ্চলটা রয়েছে কাশ্মীর অঞ্চল রয়েছে, এই জায়গাটা কিন্তু এই যে উপরের যে রেড জায়গাটা দেখাচ্ছি, এই যে উপরে আমি একটু ছোট করে ড্র করলাম, দেখো একদম নিচের দিকে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু পাক অকুপাইড কাশ্মীর, পিওকে। পাক কেন, এই জায়গাটা হচ্ছে পাকিস্তান দখল করে নিয়েছিল। এবার সেই সময় ভারত অ্যাটাক করেছে, কিন্তু এই জায়গাটা যেহেতু পাকিস্তান দখল করে নিয়েছে, তারপরে নেহরুকে বলেছিল যে, প্যাটেল বলেছিল যে আপনি অপেক্ষা করুন, এখন যাওয়ার দরকার নেই। কিন্তু প্যাটেল গেল, দিয়ে ইউনাইটেড নেশনে গিয়ে সিজ ফায়ার করলো। ইউনাইটেড নেশন বললো যে যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে যাও। এবার যদি আর দুদিন পরে একদিন পরে যেত, তাহলে ইন্ডিয়া কি করতো, কাশ্মীর থেকে পাকিস্তানিদের বের করে দিতে পারতো। কিন্তু যেহেতু ইউনাইটেড নেশন সিজ ফায়ার করেছে, সেখানে এই জায়গাটা পাকিস্তান দখল করে রেখে দিয়েছে, ওই জন্য এটাকে পিওকে বা পাক অকুপাইড কাশ্মীর বলা হয়ে থাকে। আর বাকি অঞ্চল যেগুলো ভারতে সেটা রয়েছে। এবার এই জন্য পাকিস্তান এখন ক্লেম করে পুরো পাক কাশ্মীরটাই আমাদের, এই নিয়ে গন্ডগোল। তো ইন্ডিয়া যাই হোক সেটা তো বারবার ডিফেন্ড করে যাচ্ছে। ঠিক আছে। তো এইভাবে কি হলো, কাশ্মীর ভারতের সাথে যুক্ত হলো। কিন্তু এখানে কিছু ব্যাপার ছিল। কি ব্যাপার, যে ভারতের সঙ্গে যুক্ত হলেও যে সবকিছু ভারতের আন্ডারে চলে যাবে সেরকম না। ভারতকে শুধু দেবে তাদের যোগাযোগ ব্যবস্থা, বৈদেশিক নীতি এবং প্রতিরক্ষা, এই তিনটি বিষয়ই ভারত হবে। বাকি তাদের যে সিটিজেনশিপ, নাগরিকদের জন্য তাদের নাগরিক আলাদা রকমের হবে, তাদের অর্থনীতির ব্যাপার আলাদা রকম হবে, তাদের ব্যবস্থা আলাদা রকম হবে। কিন্তু কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা, প্রতিরক্ষা মানে ভারত তাদেরকে ডিফেন্ড করবে। বৈদেশিক নীতি মানে পলিসি তারা করবে, কিন্তু তাদের দেশের নাগরিকরা আলাদা সুবিধা পাবে, প্রত্যেকটার জন্য আলাদা থাকবে। এই জন্য ইন্ট্রোডিউস করা হয়েছিল আর্টিকেল 370, 370 নম্বর দ্বারা, এই কারণে ইনক্লুড করা হয়েছিল
যেখানে কাশ্মীরের লোকেদের স্পেশাল স্ট্যাটাস দেওয়া হচ্ছিল। অন্যান্য জায়গায় কিন্তু ভারতের সাথে যুক্ত হয়, কিন্তু কাশ্মীর ভারতের সাথে শুধুমাত্র এই তিনটি বিষয়ে যুক্ত হয়। এরপর ভারত প্রতিশ্রুতি দেয় যে নিজস্ব গণপরিষদের মাধ্যমে দেশীয় রাজ্যের সেই দেশের অধিবাসীরা তাদের নিজস্ব গণপরিষদের মাধ্যমে একটা দেশীয় সংবিধান বজায় রাখতে পারবে। মানে কাশ্মীরে যা হবে সেটা কাশ্মীরের যে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আছে, তারা যেটা ডিসাইড করবে সেই অনুযায়ী তাদের দেশের সংবিধান হবে। ভারত তাদেরকে বাইরে থেকে ডিফেন্ড করবে, কিন্তু তাদের আভ্যন্তরীণ ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করবে না, কোনো রকম করবে না। সেই দেশের মানে যদি করে, শুধুমাত্র যদি গণপরিষদ বলে তখনই করতে পারবে, নিজে কিন্তু করতে পারবে না। এই জন্য সাইন হলো। এবং 1952 সালে 17ই নভেম্বর জম্মু কাশ্মীরে 370 নম্বর আর্টিকেল 370, যেটা এখন অ্যাব্রোগেট করা হয়ে গেছে, আমাদের নরেন্দ্র মোদী এটা করে দিয়েছেন, তার পিছনে অনেক গল্প রয়েছে, তো এটা বলবৎ হলো। এবার 1954 সালে রাষ্ট্রপতি প্রেসিডেন্সির অর্ডারের মাধ্যমে, সেই সময় ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন, তিনি সংবিধানে 370-এর ধারার মাধ্যমে 35 নাম্বার একটা আর্টিকেল যুক্ত করেন। এগুলো কি জিনিস এগুলো পরে জানবে, বেশি ডিটেলস এখন জানাচ্ছি না। এর মাধ্যমে কি বলা হলো যে জম্মু কাশ্মীরের যে গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, সেটা কি হবে, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবে। মানে ওদের যে সংবিধান সভা হবে, তারাই ডিসাইড করবে যে ওই দেশের জন্য কি আইন তৈরি হবে, কি ব্যাপার হবে, সবকিছু। শুধু ভারত কি করবে, তাদেরকে ডিফেন্ড করার জন্য থাকবে। তাহলে এইভাবে ভারতের সাথে একটা মিউচুয়াল অবস্থায় 1954 সালে ভারতের সাথে কনফার্ম ভাবে একদম ভালোভাবে যুক্ত হলো। কিন্তু তাদের জন্য আলাদা স্টেটাস, মানে কেউ যদি সেই সময় জম্মু কাশ্মীরের লোক হয়, সেই তারা এসে ইন্ডিয়াতে যে কোনো জায়গায় জমি কিনতে পারবে বা যা খুশি করতে পারবে। কিন্তু ইন্ডিয়ার কেউ গিয়ে জম্মু কাশ্মীরে রেসিডেন্সি পাবে না, সেখানে গিয়ে জমি কিনতে পারবে না, সেখানকার নাগরিক হতে পারবে না, সেখানে গিয়ে জব করতে পারবে না। ঠিক আছে? কিন্তু তারা এসে আমাদের করতে পারবে। তাদের আলাদা ফ্ল্যাগ থাকবে, সবকিছু তাদের আলাদা ব্যাপার থাকবে। জম্মু কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস ছিল। এবার এই অবস্থায় তো ভাগ হয়ে গেছে। কিন্তু 1948 সালে যে রাজ্যগুলো সেই সময় ভাগ হয়েছিল, কিসের ভিত্তিতে আমি বললাম, যে যেগুলো ব্রিটিশ শাসিত প্রদেশ, এই যে 1900 মানে যখন ভাগ হলো 1947 সালের পরে, যখন 1950 সালে সংবিধানকে কার্যকরী করা হলো, তখন ভারতকে এরকম 4টি ক্যাটাগরিতে ভাগ করা ছিল। কি? প্রথম ক্যাটাগরি হচ্ছে যেগুলো ব্রিটিশ গভর্নর শাসিত প্রদেশ ছিল, মানে যেগুলো ব্রিটিশ সরকার শাসন করতো, সেই জায়গাগুলো হচ্ছে ক বিভাগ, মানে একটা টাইপ টাইপের একটা বিভাগ হতো। তার মধ্যে কে কে রয়েছে? পশ্চিমবঙ্গ, মানে আজকের দিনে বেঙ্গল প্রেসিডেন্সি; মাদ্রাজ, মানে আজকের দিনে তামিলনাড়ু প্রেসিডেন্সি; তারপর হচ্ছে তোমার হচ্ছে বোম্বে, বোম্বে প্রেসিডেন্সি। এই তিনটে প্রেসিডেন্সি যেগুলো ব্রিটিশদের আন্ডারে ছিল। এছাড়া আসাম, বিহার, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ, এইগুলো পুরো ব্রিটিশদের আন্ডারে ছিল। এগুলো ব্রিটিশদের আন্ডারে ব্রিটিশ শাসিত প্রদেশ হলো। কিছু কিছু জায়গা যেগুলো দেশীয় রাজা ছিল, সেরকম 9টা ছিল। তার মধ্যে এই যে বললাম হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে যে নিজাম ছিল হায়দ্রাবাদ; জম্মু কাশ্মীর, সেন্ট্রাল প্রভিন্স মানে মধ্য ভারত; মহীশূর মানে আজকের দিনে যেটা কর্ণাটকের মধ্যে রয়েছে মহীশূর; পূর্ব পাঞ্জাব, পাঞ্জাবের যে পূর্ব অংশ, মানে যেটা পাঞ্জাবকে, পশ্চিম পাঞ্জাব তো পাকিস্তানে চলে গেছে, পূর্ব পাঞ্জাব আমাদের রয়েছে; পাটিয়ালা, পাটিয়ালাকে তখন পেপসু বলা হতো। এর পেছনে অনেক গল্প রয়েছে। পেপসু কেন? কারণ হচ্ছে পাঞ্জাব হরিয়ানা এরা একসাথে যুক্ত ছিল, এদের অনেকদিন ধরে আকালি মুভমেন্ট চলছিল, সেই কারণে তারা একসাথে পেপসু গঠন করেছিল। এটা সম্পর্কে পরে আলোচনা আমি করে দেবো। রাজস্থান, রাজস্থানের তাছাড়া মহারাষ্ট্র হচ্ছে সৌরাষ্ট্র, তখন আলাদা ছিল। ত্রিবাঙ্কুর, এই যে বললাম ত্রিবাঙ্কুর কোচিন, তারা ছিল তখন। কেরালা বলে কিছু ছিল না। বিন্ধ্য প্রদেশ, মানে তখন বিন্ধ্য পর্বতের অঞ্চলে যেগুলো বিন্ধ্য প্রদেশ করা ছিল, দেশীয় রাজ্য ছিল এগুলো। আর কিছু ছিল কেন্দ্র শাসিত অঞ্চল, মানে যেগুলো ডাইরেক্ট গভর্নমেন্ট, আজকের দিনে যেগুলো কেন্দ্র শাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি রয়েছে, সেই সময় সেগুলো 10টা ছিল। দিল্লি ছিল, ত্রিপুরা, মণিপুর, আজমির মেওয়ার, ভোপাল, বিলাসপুর, এগুলো আজকের দিনে কিন্তু দেখো ভোপাল মধ্যপ্রদেশের ক্যাপিটাল হয়ে গেছে। তো সেইভাবে কিন্তু সেই সময় প্রত্যেকটা কিন্তু কেন্দ্র শাসিত অঞ্চল ছিল। কুচবিহার, কুর্গ আলাদা ছিল, হিমাচল প্রদেশ ছিল, কচ্ছ ছিল, গুজরাটের কচ্ছ, এগুলো আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। আর একটা লাস্ট ছিল, সেটা প্রশাসনিক অঞ্চল, সেটা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। এইরকম 4টে ভাগে ভাগ ছিল। কিন্তু সমস্যা এখানে ছিল, কি সমস্যা ছিল? এখানকার লোকেরা বিভিন্ন রকম, মানে একটা জায়গার মধ্যে বিভিন্ন ভাষার লোকেরা বসবাস করত। যেমন তোমার ধরো হায়দ্রাবাদের মধ্যে, তুমি যদি বোম্বের মধ্যে দেখো, বোম্বের মধ্যে গুজরাটি, মারাঠি সবাই রয়েছে, তাহলে সেখানে গন্ডগোল। ঠিক আছে? এবার গুজরাটিরা বলে আমরা বড়, আমরা বলে এবার ভাষা নিয়ে গন্ডগোল। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম গন্ডগোল রয়েছে, বিভিন্ন জায়গায় ভাষা নিয়ে গন্ডগোল রয়েছে। তারপরে ধরো মাদ্রাজ প্রেসিডেন্সির মধ্যে তখন অন্ধ্রপ্রদেশ ছিল, তামিলনাড়ু ছিল। ঠিক আছে? তাহলে অন্ধ্রপ্রদেশের লোকেরা
তেলেগু বলছে, আর তামিলনাড়ুর লোকেরা তামিল বলছে, ব্যাস ভাষা নিয়ে গন্ডগোল। ফলে এইসব দেশগুলো, বহু দেশগুলো রয়েছে, জায়গাগুলো, রাজ্যগুলো রয়েছে, তাদের মধ্যে গন্ডগোল হচ্ছিল ভাষা নিয়ে। তাহলে সরকারকে তো সলভ করতে হবে। এই জন্য সরকার প্রথমে 1948 সালে, ভাগ আগে থেকে ছিল, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি ছিল তখন ইসকে ধর। তো তিনি বললেন একটা ভাষা ভিত্তিক একটা কমিশন গঠন করলো, যেটা ধর কমিটি নামে গঠন। যে ভাষার ভিত্তিতে, যে বলল যে ভাষার ভিত্তিতে রাজ্যগুলোকে ভাগ করার জন্য একটা কমিটি গঠন, যে দেখবে যে করা যাবে কি না। এই কমিশন রিপোর্ট দিল, বলছে না, ভাষার ভিত্তিতে করলে গন্ডগোল হবে, প্রশাসনিক সুবিধার জন্য ভাগ করার জন্য সুপারিশ করলো, যে প্রশাসনিক কাজ করতে গিয়ে যে সুবিধা হবে সেরকম করো, ভাষার ভিত্তিতে যদি করা হয় তাহলে কিন্তু গন্ডগোল হবে। তাহলে প্রথম যে ভাষা ভিত্তিক কমিটি, সেটা কিন্তু ধর কমিটি ছিল, কিন্তু সেটা কিন্তু সে সুপারিশ করলো ভাষা নয়, প্রশাসনিক সুবিধা ভাগ করো। ব্যাস, বাদ হলো। আবার গন্ডগোল চলছে, সেই জন্য আমাদের তিনজন হেড, জওয়াহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টাভি সীতারামাইয়া, তারা মিলে জেভিপি কমিটি, জে ফর জওয়াহরলাল নেহরু, বি ফর বল্লভভাই প্যাটেল, আর বি ফর পট্টাভি সীতারামাইয়া, তারা মিলে একটা জেভিপি কমিটি গঠন করলো। তারা বলল, তারাও কি করলো, ভাষার ভিত্তিতে যে রাজ্য পুনর্গঠনের দাবি, তারাও কি করলো, বাতিল করলো। প্রত্যেকে চাইছে ভাষার ভিত্তিতে হোক, কিন্তু প্রত্যেকে এরা বারবার কি করছে, ভাষার ভিত্তিতে এগুলোকে খারিজ করে যাচ্ছে, বলছে না, ভাষার ভিত্তিতে করা যাবে না। সবাই খারিজ করে যাচ্ছে, কিন্তু আন্দোলন তো চলছে। এবার 1942 সালে দক্ষিণ ভারতে, এরপরে কি হলো, নর্থ বেঙ্গলে তো চলছে, দক্ষিণ ভারতে প্রথমবার ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি আন্দোলন শুরু হয়। সাউথ ইন্ডিয়াতে দেখো, সাউথ ইন্ডিয়াতে এখনো যদি যাও, খুব গন্ডগোল প্রচুর লক্ষ্য করা যায়। তুমি সেখানে গেলে তামিল, মানে তামিলনাড়ুতে গেলে তোমাকে কেউ হিন্দিতে কথা বলবে না, ঠিক আছে। এটা নিয়ে অনেক মানে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আছে, সেটা নিয়ে আর বেশি ডিটেলস যাচ্ছি না, পরে যদি সময় হয় আমি আলোচনা অবশ্যই করবো। সেই সময় একজন নেতা ছিল পট্টি শ্রী রামালু। তিনি বলছেন যে যেহেতু যে মাদ্রাজ প্রেসিডেন্সি রয়েছে, তার মধ্যে মানে তেলেগু তামিল দুজনেই রয়েছে, তো তারা বললো না, আমাদের অন্ধ্র রাজ্য দিতে হবে। তেলেগু যারা রয়েছে, তেলেগু ভাষার লোকেরা রয়েছে, তাদের জন্য একটা আলাদা রাজ্য দিতে হবে, অন্ধ্রপ্রদেশ। তখন সে বলছে না, দিতে চাইছে না। সে আন্দোলন করলো, 58 দিন অনশন করলো। 58 দিন অনশন করার পরে সে মারা গেল। ব্যাস, গভর্নমেন্টের গন্ডগোল। সেই কারণে কি করলো, কেন্দ্রীয় সরকার ভাষা ভিত্তিক রাজ্য গঠনের দাবি মেনে নেয়, এবং 1953 সালে প্রথমবার মাদ্রাজ রাজ্যটাকে পুনর্গঠন করে তেলেগু ভাষার যারা ছিল তাদের জন্য নিয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করে। পরীক্ষা আছে, প্রথম ভাষা ভিত্তিক রাজ্য কোনটা, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সেটা কিন্তু 1953 সালে গঠন হয়েছিল। তাহলে বাধ্য হয়ে গভর্নমেন্টকে করতে হয়েছিল, কিছু করার নেই। তাহলে প্রথম রাজ্য হয়ে গেল অন্ধ্রপ্রদেশ। এবার দেখো, একটা রাজ্য হয়েছে, বাকিরা তো তাতে মোটিভেট হবে, তারা কি বলবে যে না, সবার হয়েছে, আমরা অসুবিধা নেই। তো সেই কারণে সেটা হয়ে গেল প্রথম ভাষাভিত্তিক রাজ্য। তবে এটা মনে রাখবে, প্রথম ভাষাভিত্তিক রাজ্য যদি দেখা হয়, সেটা কিন্তু ব্রিটিশ সরকারের সময় 1936-এ ছিল। 1936 সালে উড়িষ্যা গঠন করা হয়েছিল প্রথম ভাষাভিত্তিক, কিন্তু এটা কখনো অপশনের মধ্যে থাকবে না। কেন থাকবে না? কারণ স্বাধীন ভারতে ভাষাভিত্তিক অঙ্গরাজ্য করবে, উড়িষ্যা হবে না, কারণ 1936-এ বাংলা থেকে উড়িষ্যাকে আলাদা করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো একসাথে করা হয়েছিল অন্য কারণে, লর্ড কার্জন করেছিল সেই সময়, বঙ্গভঙ্গ করার সময়। এবার পরবর্তীকালে উড়িষ্যাকে আবার এটা করা হয়েছিল ভাষাভিত্তিক রাজ্য। এটা পরীক্ষা আসে না, বাট এটা মাথার মধ্যে রাখার চেষ্টা করবে। ব্রিটিশ ভারতে প্রথম কিন্তু উড়িষ্যা ভাষাভিত্তিক রাজ্য ছিল। এবার দেখো, হয়ে গেল অন্ধ্রপ্রদেশ, তেলেগুদের জন্য হয়ে গেল। তাহলে বাকিরা কি, বাকিরা দেখো সব রাজ্যই আন্দোলন করছে। সেটা 1953 সালের 26শে ডিসেম্বর জওয়াহরলাল নেহরু রাজ্য পুনর্গঠনের বিষয়ে আলোচনা করার জন্য ফজল আলী নেতৃত্বে, তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল ফজল আলী, তার নেতৃত্বে একটা কমিশন গঠন করলো, ফজল আলী কমিশন। সেই কমিশনটাকে রাজ্য পুনর্গঠন কমিশনও বলা হয়, স্টেট রিঅর্গানাইজেশন কমিশন বলা হয়। তার অন্যান্য দুজন সদস্য ছিল কে এম পানিক্কর এবং হৃদয়লাল কুঞ্জরু। তো তারা কি করলো, 1955 সালে রিপোর্ট পেশ করলো 30শে সেপ্টেম্বর, এবং তারা বললো না, অলরেডি যখন একটা রাজ্যকে দিয়ে দেওয়া হয়েছে, তো বাকিরাও যে আন্দোলন করছে বাকিদেরকেও দিয়ে দিতে হবে, নাহলে তাদের সঙ্গে ইনজাস্টিস করা হবে। গভর্নমেন্টকে প্রতিবেদন দিল যে আপনারা করে দিন। বললো, কমিশন বললো যে ভাগ করার জন্য এরকম ভাবে 16টা রাজ্য করে দিন, আর 3টে কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দিন, পুরো যে অঞ্চলগুলো রয়েছে এভাবে ভাগ করে দিন। এভাবে গভর্নমেন্ট বললো ঠিক আছে, অ্যাকসেপ্ট করলো। গভর্নমেন্ট 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন, যেটাকে আমরা স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট বলি, 1956 সালে, তার মাধ্যমে কি করলো, গভর্নমেন্ট এটাকে মেনে নিল। তবে বললো কিন্তু ভাগ হিসেবে করা হলো, 14টা রাজ্য করলো, আর 6টা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দিল। 16টা রাজ্য বলেছিল, তার জায়গায় রাজ্য কমিয়ে দিল দুটো, আর কেন্দ্রশাসিত অঞ্চল 3টে বলেছিল, সেরকম 6টা কেন্দ্রশাসিত অঞ্চল গভর্নমেন্ট করে দিল। তাহলে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী 14টা রাজ্য এবং 6টা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হলো।
কোন কমিশনের রিক্রুটমেন্টে বা ফজল আলী কমিশনের সুপারিশে। খুব ভালো কথা। এই 14টা রাজ্য কি কি ছিল? প্রথমে ছিল অন্ধ্রপ্রদেশ, অলরেডি যেটা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে 1953 সালে। তেলেগু ভাষাভাষীদের জন্য হলো অন্ধ্রপ্রদেশ। আসামিয়া ভাষাদের জন্য আসাম, ক্যাপিটাল হলো গুয়াহাটি। তারপর প্রথম অন্ধ্রপ্রদেশের রাজধানী কিন্তু হায়দ্রাবাদ ছিল, পরে তেলেঙ্গানা ভাগ হয়েছে। বিহার হিন্দি ভাষাভাষীদের জন্য পাটনা, ক্যাপিটাল হলো বোম্বে, ক্যাপিটাল হলো মুম্বাই, যার মধ্যে মারাঠি এবং গুজরাটি দুজনেই থাকবে। তারপর হলো জম্মু কাশ্মীর, ক্যাপিটাল হলো শ্রীনগর, যেখানে কাশ্মীরি এবং উর্দু বলবে। কেরালা গঠন করা হলো এই সময়, যেখানে ক্যাপিটাল হবে ত্রিবান্ধম, মালায়ালাম ভাষাভাষীদের জন্য। মধ্যপ্রদেশ ক্যাপিটাল করা হলো ভোপাল, হিন্দি ভাষাভাষী লোকেদের জন্য। মাদ্রাজ করা হলো তামিল, কারণ দেখো মাদ্রাজ থেকে ভাগ হয়ে অন্ধ্রপ্রদেশ হয়ে গেছে, কিন্তু বাকিটার নাম মাদ্রাজই রয়ে গেছে, তখন কিন্তু তামিলনাড়ু হয়নি। মাদ্রাজ তামিলনাড়ুর লোকেদের জন্য বাকি অংশ। মাইসোর, যেটা ব্যাঙ্গালোর ক্যাপিটাল, মানে আজকে দিন যেটা কর্ণাটক, কন্নড় লোকেদের জন্য রয়েছে। উড়িষ্যা, যেটা উড়িয়া অলরেডি ছিল, তো তারপরে আবার দিয়েছে এখানে। তারপরে পাঞ্জাবের ক্যাপিটাল হলো চণ্ডীগড়। এই পাঞ্জাব নিয়ে অনেক গল্প আছে, পরে বলছি। উত্তরপ্রদেশের ক্যাপিটাল হলো লখনৌ, হিন্দি ভাষাভাষীদের। রাজস্থানীদের জন্য হলো রাজস্থান, আর পশ্চিমবঙ্গের জন্য হলো বাংলা ভাষীদের জন্য পশ্চিমবঙ্গ। এভাবে 14টা রাজ্য তৈরি করা হলো ভাষার ভিত্তিতে। আর 6টা কেন্দ্রশাসিত অঞ্চল কি ছিল? দিল্লি, হিমাচল প্রদেশ, এগুলো কিন্তু হিমাচল প্রদেশ রাজ্য হয়ে গেছে। মণিপুর কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্য হয়ে গেছে। ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, রাজ্য হয়ে গেছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অলরেডি আছে। আর বাকি লাক্ষাদ্বীপ, মিনিকয়, আমিন দ্বীপপুঞ্জ, যেটা কারাবর্তী মালায়ালাম ভাষাভাষীদের জন্য রয়েছে। তাহলে এইভাবে 14টা রাজ্য, 6টা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন হয়ে গেল। সবাই খুশি, ভালো রয়েছে। কিন্তু গন্ডগোল তো চললো। কেন? ওই যে বোম্বাই রেখে দিয়েছিল, কারণ সেখানে তোমার বোম্বাই এবং পাঞ্জাব, তাদের গন্ডগোল। কারণ কি, পাঞ্জাব যে অঞ্চল ছিল, দেখো পাঞ্জাবের অঞ্চলে দেখো দুটো জায়গাতে গন্ডগোল লাগলো। কেন? বোম্বাইতে কারণ এখানে মারাঠি আর গুজরাটি রয়ে গেছে, আর পাঞ্জাবে পাঞ্জাবি আর হিন্দি রয়ে গেছে। যেখানেই দেখো দুটো করে ভাষা রয়ে গেছে, গন্ডগোল সেখানে। রাজস্থানে দেখো রাজস্থানী ভাষা আছে, অসুবিধা নেই। হিন্দি কিছু লোক আছে, তারা সাইড অসুবিধা করছে না। কিন্তু দুটো জায়গায় গন্ডগোল, বোম্বাই এবং পাঞ্জাব, তারা গন্ডগোল বলছে না, আমরা একসাথে থাকতে পারবো না। ব্যাস, 1956 সালে যখন রাজ্য পুনর্গঠন হলো, সবকে ভাগ হলো, বোম্বাই এবং পাঞ্জাব এই দুটো অঞ্চল আবার বললো না, আমরা আরো ভাগ চাই, আমরা একসাথে থাকবো না, আরো ভাগ চাই, দাবি জানালো। বর্তমানে ভারতে মোট রাজ্য রয়েছে 28টি রাজ্য রয়েছে, এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। কিন্তু হঠাৎ করে দাবি করলো বলে 14 থেকে তো 28 হয়ে যায়নি। ছিল 14টা, যদি এদেরকেও ভাগ করে 28 তো হবে না, তাহলে সেটা আস্তে আস্তে ভাগ হবে। সেগুলো আমরা আস্তে আস্তে দেখি। এবার এখন যে 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তার এখানে দেখো দেওয়া আছে। উত্তর ভারতে, আমাদের যে উত্তর ভারত পূর্ব ভারত এভাবে ভাগ করে রয়েছে, উত্তর ভারতে রয়েছে উত্তরপ্রদেশ, যার মধ্যে সবচেয়ে বেশি জেলা রয়েছে আর সবচেয়ে বেশি রাজ্যকে সে স্পর্শ করে, যেটা আমরা জিওগ্রাফিতে পড়েছিলাম। মধ্যপ্রদেশ রয়েছে, পাঞ্জাব রয়েছে, পাশে দেখো আমি কয়েকটা মানে তাদের নিক নেম দিয়ে দিচ্ছি। হার্ট অফ ইন্ডিয়া বলা হয় পাঞ্জাবকে, পঞ্চনদের দেশ বলা হয়। হরিয়ানা, চণ্ডীগড়, যেটা পাঞ্জাব থেকে ভাগ হয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে দুটো ক্যাপিটাল, একটা হচ্ছে দেরাদুন, যেটা শীতকালীন ক্যাপিটাল, আর একটা হচ্ছে আমাদের গের সেইন, যেটা গ্রীষ্মকালীন ক্যাপিটাল। উত্তরপ্রদেশের উত্তরাখণ্ডে মনে রাখবে দুটো ক্যাপিটাল। আর হিমাচল প্রদেশেরও দুটা, সিমলা শীতকালীন আর ধর্মশালা গ্রীষ্মকালীন। ঠিক আছে। হিমাচল প্রদেশকে ভারতের আপেল রাজ্য বলা হয়ে থাকে। আর উত্তরাখণ্ডকে দেবতাদের বাসভূমি বলা হয়। দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশ, ক্যাপিটাল অমরাবতী রয়েছে, ভাষার ভিত্তিতে রাজ্য। কেরালার তিরুবনন্তপুরম, কর্ণাটকের ব্যাঙ্গালোর, তামিলনাড়ুর চেন্নাই, তেলেঙ্গানা হায়দ্রাবাদ থেকে ভাগ হয়েছে। এবার কবে ভাগ হয়েছে আস্তে আস্তে আসছি। পশ্চিম ভারতে রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, এগুলো আমাদের রাজ্য। এখানে দেখো 6, 6 5 11, 11, 11 4, 11 4 15, তাই তো? এখানে হলো 6 5 11, 11 4 15। এবার পূর্ব ভারত, পূর্ব ভারতে 6টা। তারপর উত্তর উত্তর পূর্ব ভারত, সেখানে 7টা। তাহলে এইভাবে দেখো টোটাল আমাদের 28টা রাজ্য আছে, প্রত্যেকের ক্যাপিটাল পাশে দেওয়া আছে, তো কোন ভাষার জন্য সেগুলো দেওয়া আছে। এবার তার সাথে 8টা যে কেন্দ্রশাসিত অঞ্চল, তাদের কথাও বলা আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা আমাদের 1943 সালে জাপান সরকারের কাছ থেকে নেতাজি পেয়েছিল। সেই সময় শহীদ এবং স্বরাজ দ্বীপ নামকরণ হয়েছিল, সুভাষচন্দ্র বোস নাম করেছিল, এটা আমরা জানি। তারপরে দিল্লি, যেটা জাতীয় রাজধানী অঞ্চল, এনসিআর ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বলা হয়। চণ্ডীগড়, যেটা একটা অনেক গন্ডগোলের ব্যাপার, চণ্ডীগড় নিয়ে পরে আলোচনা করব, একটু পরে আছে, তারপরে বলছি। পন্ডিচেরি, লাক্ষাদ্বীপ, দাদরা নগর হাভেলি, দমন দিউ, এটা 2002 সালে এদেরকে ইনক্লুডেড করা হয়েছে রাজধানী সিলবাসা। জম্মু কাশ্মীর, দুটো ক্যাপিটাল, জম্মু শীতকালীন, শ্রীনগর গ্রীষ্মকালীন। আর লাদাখ সবচেয়ে লাস্ট, বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, লাদাখের ক্যাপিটাল, এটা ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। পাশে পাশে দেখো ইনফরমেশন দেওয়া রয়েছে।
কার ক্যাপিটাল কোনটা, ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা, বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা, এই জায়গাগুলো দেওয়া আছে। পাশের জায়গাগুলো একটু ভালো করে পড়বে, কোনটাকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়, ঠিক আছে, জুয়েল স্টেট অফ ইন্ডিয়া কোনটাকে বলা হয়, প্রচুর এখানে পাওয়া যায়, জুয়েল মানে পাওয়া যায়। কলকাতাকে প্রসাদ নগরী সিটি অফ প্যালেসেস বলা হয়। সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার, ঠিক আছে, এগুলো পড়বে। অর্থনৈতিক রাজধানী অঞ্চল কাকে বলা হয়, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটা, পাশে পাশে যে ইনফরমেশন গুলো দিয়েছি এগুলো কিন্তু ভীষণ ভাইটাল, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার এবার আমরা একটা জিনিসে যাচ্ছি, হয়ে গেল। এবার দেখো কিভাবে রাজ্যগুলো 1947-এর পর থেকে কিভাবে রাজ্যগুলো পরপর হলো, সেগুলো আমাদের সাল ওয়াইজ আমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে। দেখে তো নিলাম 56 সালে পুনর্গঠন হয়ে গেল, কিন্তু সব কি সেখানেই শেষ হয়ে গেল? না, পরপর ওয়াইজ গেছে। তো মনে রাখবে 1947-এ ভারত যখন স্বাধীন হয়, তখন ভারতের সাথে সাথে যখন ব্রিটিশদের অঞ্চল যেগুলো শাসন স্বাধীন হয়েছিল, তার সাথে সাথে কিছু পর্তুগিজদের উপনিবেশ যেগুলো ছিল সেগুলো ভারত স্বাধীন করেছিল বা স্বাধীনতা তারা পেয়েছিল, তারাও আন্দোলন করেছে। তো তার মধ্যে ছিল মাছুলিপাট্টানাম, যেটা আমাদের অন্ধ্রপ্রদেশে রয়েছে, মাছলিপাট্টানাম, যেখানে তোমাদের ছিল ওই বাণিজ্য কুটি ছিল। কোজিকোড মানে যেটা আমাদের কেরালায় অবস্থিত কোজিকোড, আর সুরাট যেটা গুজরাটে অবস্থিত, এগুলো কিন্তু পর্তুগিজদের উপনিবেশ ছিল, এগুলো ভারতের সাথে যুক্ত হয়। 1950 সালে ভারত যখন 1950 সালে চন্দননগর মানে পশ্চিমবঙ্গের যে চন্দননগর আছে সেটা কিন্তু ফরাসিদের উপনিবেশ ছিল। চন্দননগরের লোকেরা এত গন্ডগোল করলো, ফ্রান্স কি করলো, বাধ্য হলো ভারতকে দিয়ে দিতে, ঠিক আছে। তাহলে 50-এ তারা কিন্তু চন্দননগরের লোক কিন্তু 1947 সালে স্বাধীনতা পায়নি, তারা কিন্তু 50 সালে পেয়েছে, তারা কিন্তু ব্রিটিশদের কাছ থেকে পায়নি, তারা ফরাসিদের কাছ থেকে পেয়েছে। আর 1950-এ তখন যুক্তরাজ্য ছিল, ইউনাইটেড প্রভিন্স ছিল, তার নাম পরিবর্তন করে সেটাকে উত্তরপ্রদেশ করা হলো। পাশে দেখো সাল দেওয়া আছে 1950, এগুলো ভীষণ ভাইটাল করতে হবে। ওকে, 1953 সালে পর্তুগিজ যারা সেনা ছিল সেখান থেকে দাদরা এবং নগর হাভেলি, এগুলো পর্তুগিজদের আন্ডারে ছিল, এই জায়গাগুলো পর্তুগিজ উপনিবেশ থেকে ভারত দখল করে নেয়, তাহলে পর্তুগিজদের কাছ থেকে আলাদা। তারপরে 1954 সালে দাদরা নগর হাভেলি যেটা ভারতরা দখল করেছিল সেগুলোকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। আর পুডুচেরি, কারিকল, ইয়ানাম এবং মাহে ভারতের সাথে যুক্ত হয়। এখানে একটু একটা কথা বলে দিই, ভারতে একটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে পন্ডিচেরি বা পুডুচেরি, আগে পন্ডিচেরি ছিল তারপরে নাম পুডুচেরি করা হয়েছে। সেটা তিনটে রাজ্য রয়েছে, সেটা নিয়ে পন্ডিচেরি রাজ্য বা পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চলটা গঠিত। এটা জানো? এটা সম্পর্কে জানো না জানো না? এই যে পন্ডিচেরি বা পুডুচেরি জায়গাটা রয়েছে, ভালো করে দেখো ম্যাপটা লক্ষ্য করছো, ঠিক আছে, এই যে আমাদের যেমন একটা রাজ্যে বিভিন্ন 4টে জেলা থাকে, সেরকম পন্ডিচেরির 4টে জেলা রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে। একটা কি, একদম উপরে দেখো লাল কালারে দেখো ইয়ানাম দেওয়া রয়েছে, এখানে দেখো পুডুচেরি রয়েছে, এখানে দেখো কারাইকাল রয়েছে, এদিকে দেখো মাহে রয়েছে। এই যে ইয়ানাম সেটা দেখো অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থিত, তামিলনাড়ুর মধ্যে দেখো পুডুচেরি আর কারাইকাল রয়েছে, আর কেরালার মধ্যে দেখো মাহে রয়েছে। এই 4টে নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল, একটাই কেন্দ্রশাসিত অঞ্চল, এই 4টে। এটা অড ব্যাপার না? কি বলছি বুঝতে পারছো? এই যে পুডুচেরি, কারিকল, ইয়ানাম এবং মাহে, এই যে 4টে বলেছে এগুলো ভারতের সাথে যুক্ত। কেন? কারণ এগুলো ফরাসিদের উপনিবেশ ছিল। এবার ফরাসিরা যখন 1954 সালে এগুলোকে রিলিজ করে, তখন এখানকার একটা শর্ত দিয়েছিল যে যেহেতু ফরাসিদের উপনিবেশ ছিল, তো এখানে যদি কোনো রাজ্যের সাথে যুক্ত করা হয় এই রাজ্যের সংস্কৃতি নষ্ট হবে। সেখানে গভর্নমেন্ট মেনে নিয়েছে, দিয়ে বলছে যে ঠিক আছে এরা একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে থাকবে, কিন্তু আলাদা আলাদা জায়গায় থাকবে। সেই জন্য এগুলো ভারতের সাথে 1954 সালে যুক্ত হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো পরের গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে 1956 সালে দিল্লিকে কি করা হয়, কেন্দ্রশাসিত অঞ্চল ইউনিয়ন টেরিটরি হিসেবে আত্মপ্রকাশ করা হয়। আর পুরুলিয়া, বিহার থেকে, পুরুলিয়া কিন্তু প্রথমে বিহারের পার্ট ছিল, পুরুলিয়া কিন্তু পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় কবে, 1956 সালে। ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে। 1957 সালে 1957-এ গঠন করা হয় নেফা, নর্থ ইস্ট ফ্রন্টায়ার এজেন্সি। মানে নর্থ ইস্ট ফ্রন্টায়ার এজেন্সি মানে আসাম, মণিপুর, এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে চীন বারবার বা ওই জায়গায় আন্দোলন চলে, ওই জায়গাগুলো খুব এটা, এর ওই জায়গাগুলোকে একসাথে নিয়ে নেফা গঠন করা হয়েছিল, নর্থ ইস্ট ফ্রন্টায়ার এজেন্সি। এবার 1959 সালে মাদ্রাজ এবং অন্ধ্রপ্রদেশের সীমানা পরিবর্তন হয়, দুজনের মধ্যে গন্ডগোল, এ বলছে আমার এতটা, এ বলে আমাদের এতটা। রাজস্থানের কিছু অংশ মধ্যপ্রদেশের সাথে যুক্ত হয়, এবং গুজরাট ভারতের 15তম রাজ্য রূপে আত্মপ্রকাশ করে। এখানে এটা কোথায় গেল, এ বাবা, এটা হচ্ছে
আচ্ছা, এখানটা একটু চেঞ্জ করার সময় মনে হয় এ হয়ে গেছে। আচ্ছা, একটু বলে দিই। 1959-এ কি হয়েছিল? 1959-এ এই যে বোম্বে প্রেসিডেন্সি ছিল, 1956 সালে ছিল, তারা আন্দোলন করছিল, সেই জন্য 1959-এ কি হলো, বোম্বেকে ভাগ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, বোম্বেকে দুটো ভাগ করে দেওয়া হয়। বলা হয় উত্তরের দিকে যে বোম্বের অংশ সেটা হবে গুজরাট, আর দক্ষিণের দিকে যে অঞ্চল সেটা হবে মহারাষ্ট্র। ঠিক আছে, তাহলে এই জন্য গুজরাট ভারতের 15তম রাজ্য রূপে 1959-এ আত্মপ্রকাশ করে, মানে বেরিয়ে আসে। তাহলে উপরে গুজরাট যেটা হলো সেটা গুজরাটিদের জন্য হলো, আর মহারাষ্ট্র যেটা হলো সেটা মারাঠিদের জন্য। গুজরাটের ক্যাপিটাল হয়ে গেল গান্ধীনগর, আর মহারাষ্ট্রের ক্যাপিটাল হয়ে গেল মুম্বাই। 1962-তে 1962-তে সেখানে কি হলো, যে গোয়া, দমন দ্বীপ পর্তুগিজের আন্ডারে ছিল, এখান থেকে মুক্ত হয় এবং 12তম সংবিধান সংশোধনী দ্বারা গোয়া দমনদ্বীপ অঞ্চল হয় এবং 14তম সংশোধনীর দ্বারা পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। খুব বেশি নয়, মনে রাখবে 1962 সালে অ্যাকচুয়ালি আমাদের ফাইনালি পর্তুগিজ এবং যারা ফরাসি ছিল তারা 1962 সালে ভারত থেকে বাইরে চলে গেছিল। তার মানে যদি কেউ তোমাদের বলে ভারত কবে স্বাধীন হয়েছিল, যদি 1947 সাল বলে, তাহলে তাকে প্রশ্ন একটা করবে, ও কেন গোয়া পন্ডিচেরি এগুলো কি তাহলে ভারত নয়? প্রশ্ন করবে, বলবে কেন কেন এটা বলছিস কেন? কারণ গোয়া পন্ডিচেরি এগুলো তো 1962 সাল পর্যন্ত পরাধীন ছিল ব্রিটিশ, মানে পর্তুগিজদের ফরাসিদের আন্ডারে। তাহলে কি করে বলি যে ভারত 1947 সালে স্বাধীন হয়েছে? তো অ্যাকচুয়ালি যদি ভারত স্বাধীন হয়, স্বাধীন ভারত হয়, সেটা কিন্তু 1962 সালেই হয়েছে। 1947 সালে আমরা শুধু ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি। ভারতের পুরো ভূখণ্ড কিন্তু 1947 সালে স্বাধীন হয়নি, এটা 1962 সালে এটা স্বাধীন হয়েছিল। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবে। আচ্ছা, এবার 2006 সালে রিসেন্ট, মানে 2006 সালে পন্ডিচেরির নাম পরিবর্তন করে পুডুচেরি করা হয়েছে, এখন এই জন্য নাম রয়েছে পুডুচেরি। 1963 সালে আসামকে ভেঙে তৈরি করা হয় নাগাল্যান্ড, কারণ ওখানকার যারা নাগা ট্রাইব রয়েছে তারা আন্দোলন করছে যে আমাদের আলাদা দিতে হবে, নাগা মুভমেন্ট রয়েছে। তো তাদের জন্য নাগা পার্বত্য অঞ্চল এবং টিউয়েনসাং অঞ্চল নিয়ে নাগাল্যান্ড ভারতের 16তম রাজ্য হয়। পরীক্ষা আসে ভারতের 16তম রাজ্য কোনটা, 15তম রাজ্য কোনটা, এভাবে কিন্তু কোশ্চেন আসে। 1966 সালে পাঞ্জাবকে ভেঙে তৈরি করা হয় হরিয়ানা এবং পাঞ্জাব, এবং চণ্ডীগড়কে যুগ্ম রাজধানী করা হয় এবং চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চলও করা হয়। এটার পেছনে কারণ আছে, একটা কথা বলে দিচ্ছি। কি হয়, পাকিস্তান মানে আমাদের পাঞ্জাবে বহুদিন ধরে একটা গন্ডগোল, একটা আন্দোলন চলছিল এবং এখনো চলছে। সেই আন্দোলনটার নাম কি? সেই নামটার আন্দোলনটা হচ্ছে খালিস্তানি মুভমেন্ট। কেউ শুনেছো খালিস্তান মুভমেন্ট? শুনেছো খালিস্তানি মুভমেন্ট, না শোনোনি কোনো? বলো, শুনেছো না শোনোনি, বলো। না শুনি। আচ্ছা, ব্যাপারটা কি ছিল, আমাদের যখন পাঞ্জাবের শাসক ছিলেন মহারাজা রঞ্জিত সিং, তিনি কি করেছিলেন, তার যে রাজধানী, তিনি যে সাম্রাজ্য গঠন করেছিলেন তার মধ্যে ইনক্লুডেড ছিল আজকের দিনের পাঞ্জাব, মানে পশ্চিম পাঞ্জাব এবং পূর্ব পাঞ্জাব, এবং তার সাথে হরিয়ানা অঞ্চলও তার সাথে ইনক্লুডেড ছিল। এবার পরবর্তীকালে কি হয়, যখন ভাগ হয়ে যায়, যখন ভাগ হয়ে যায় তখন এই পাঞ্জাব বারবার কি করেছে, ব্রিটিশদেরকে বলেছে যে তাদের আলাদা করে রাজ্য দিতে, খালিস্তানি মুভমেন্ট মানে তাদের খালিস্তান হিসাবে একটা আলাদা দেশ দেওয়ার কথা বলছে। এবার জওহরলাল নেহরু তখন বলছে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, যেন স্বাধীনতা নিতে হবে, করেছে। কিন্তু যখন 1947 সালে ভারত স্বাধীন হলো, তাদের কেউ কথা না শুনে পাঞ্জাবকে দুটো ভাগে ভাগ করে একটা পাঞ্জাব যেটা পাকিস্তানে চলে গেল, আর পূর্বের অংশটা চলে এলো ইন্ডিয়াতে। ব্যাস, খালিস্তানি আর ব্যাপারগুলো থাকলো না। পাকিস্তানের যারা রয়েছে তারা তো কিছু বলার মতো আর জায়গা নেই, কারণ পাকিস্তান তো যে আন্দোলন করবে ধরে মানে সবাইকে মেরে মানে মুসলিম কনভার্ট করে দেবে, কোনো চাপ নেই। কিন্তু ইন্ডিয়াতে যারা রয়েছে, ইন্ডিয়া তো সেকুলার, এই জন্য এখানকার দুদিন ছাড়া ছাড়া গন্ডগোল করে যাচ্ছে খালিস্তানি মুভমেন্টের জন্য। তারা বলছে বাবু আমাদের খালিস্তান দিতে হবে। ঠিক আছে, এই নিয়ে আন্দোলন, ফলে আন্দোলন করছে, ইন্ডিয়া দেখছে বাবু এ তো মহা ঝামেলা করছে। এই জন্য ইন্ডিয়া কি করেছে, আর এরা বলছে যে আমরা যে হরিয়ানা রয়েছে, যে হরিয়ানার সঙ্গে আমরা একসাথে থাকবো না, কেন হরিয়ানার লোকেরা হিন্দি বলে আর আমরা পাঞ্জাবি বলি, তো আমাদের আলাদা ক্যাপিটাল দিতে হবে, আমরা আলাদা থাকবো। কমেন্ট বলছে এদেরকে যদি দাবি পালন করে দেওয়া হয়, 1966 সাল মানে ইন্দিরা গান্ধীর সময়, ইন্দিরা গান্ধী তো উল্টা খোপটি মহিলা ছিল, তো বললো যে না, এদেরকে যদি দিয়ে দিয়ে এরা তো গন্ডগোল করবে। ওই জন্য কি করলো, দুটো আলাদা রাজ্য ভেঙে দিল, একটা হরিয়ানা করে দিল হিন্দিদের জন্য, আর একটা পাঞ্জাব করে দিল পাঞ্জাবিদের জন্য। ভালো কথা, সবাই খুশি। কিন্তু মজাটা কি করলো, পাঞ্জাবে কোনো ক্যাপিটাল দিল না, তার জন্য একটা ক্যাপিটাল করলো চণ্ডীগড়, একটা ইউনিয়ন টেরিটরি করলো, সেখানে দুজনেরই ক্যাপিটাল করে দিল যুগ্ম রাজধানী। মজাটা কি হলো,
দেখো কোন একটা রাজ্যে যখন কেউ আন্দোলন করতে যায় সে কোথায় যায়? রাজধানীতে গিয়ে আন্দোলন করে। তাহলে রাজধানী হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল, মানে এখানে যদি কেউ আন্দোলন করতে আসে, গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে পুরো একদম ফাটিয়ে দিবে, মাথা খারাপ করে দেবে। সেই কারণে গভর্নমেন্ট এরকম মানে একটা পদ্ধতি নিল, যার কারণে এখন অনেকটা শান্ত রেখেছে। ঠিক আছে। 1966 সালে শাহ কমিশনের সুপারিশ অনুযায়ী পাঞ্জাবিদের জন্য পাঞ্জাব গঠন হয় এবং হিন্দি ভাষাভাষীদের জন্য হরিয়ানা গঠন করা হয়। আর হিমাচল প্রদেশ তখনও একসাথে ছিল, হিমাচল প্রদেশকে পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চল রূপে যুক্ত করা হয়েছিল। তারপর 1969-এ মেঘালয়কে একটা পার্বত্য অঞ্চলের মর্যাদা দেওয়া হয় এবং ফাইনালি 1969-এ মাদ্রাজ প্রেসিডেন্সি, মাদ্রাজের নাম পরিবর্তন করে তামিলনাড়ু করা হয়। তাহলে 1969 পর্যন্ত কিন্তু কোনো তামিলনাড়ু ছিল না, মাদ্রাজ ছিল। 1971-এ যে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল ছিল সে রাজ্য হয়ে গেল, 18তম রাজ্য হলো। 1972 সালে মণিপুর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 19তম রাজ্য, ত্রিপুরা 20তম রাজ্য এবং মেঘালয় 21তম রাজ্য হলো। এগুলো আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, পার্বত্য রাজ্য ছিল, করা হলো। আর যে নেফা, মিজোরাম, অরুণাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হলো। যে নেফা ছিল, নেফা থেকে দুটো রাজ্য করে দেওয়া হলো, দুটো কেন্দ্রশাসিত অঞ্চল করা হলো, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ। এখনো কিন্তু তারা রাজ্য হয়নি, কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। 1973-তে এসে কি করা হলো, লাক্ষাদ্বীপ, মিনিকয়, আমনদ্বীপকে একসাথে যুক্ত করে লাক্ষাদ্বীপ করা হলো। মাইসোরের নাম পরিবর্তন করে মহীশূর যেটা ছিল তার নাম হয়ে গেল কর্ণাটক। মানে 1973-এর আগে পর্যন্ত কিন্তু কোনো কর্ণাটক ছিল না, সব মহীশূর বা মাইসোর ছিল। 1973 সালে কর্ণাটক হলো, 1969 সালে তামিলনাড়ু হলো, আগে মাদ্রাজ ছিল। এবার 1975-এ জম্মু কাশ্মীর গন্ডগোল করছিল, এবার সেই সময় একজন রাজা ছিল, নিষক ছিল শেখ আবদুল্লাহ। সে কি করেছে, ভারতের সাথে একটা চুক্তি করে বলছে জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এইটাকে ভারত বারবার কোট করে যে শেখ আবদুল্লাহর সঙ্গে, কিন্তু অনেকে এটা আবার মানতে চায় না। ঠিক আছে। এবার সবচেয়ে বড় পদক্ষেপ ইন্দিরা গান্ধীর সময় ছিল 1975, কি, সিকিমকে ভারতের সাথে যোগ করা অ্যাসোসিয়েট স্টেট হিসেবে। ব্যাপারটা কি, যে আমাদের যে সিকিম রয়েছে, সিকিম ভারতের একদম উপরে অবস্থিত, আমাদের হচ্ছে কি বলে দার্জিলিং এর উপরে অবস্থিত। এবার এই সিকিম দিয়ে আমাদের যত রাজ্যে সব গিরিপথ গুলো দেখবে সব সিকিম দিয়ে রয়েছে, চায়নার সাথে করে। এবার কি হয়, এই সিকিমের উপরে বারবার চায়না অ্যাটাক করতে চেষ্টা, কারণ 1962-তে অলরেডি চায়না অ্যাটাক করে দিয়েছে ইন্ডিয়াকে। তো তারপর সিকিম কি হয়েছে, বারবার সিকিমকে অ্যাটাক করার পরিকল্পনা করছে। এবার সেই জন্য সিকিম দেখো ভয়ে ভয়ে আছে। আর সিকিমেও সেই সময় কি ছিল, রাজতন্ত্র ছিল। ঠিক আছে। তো সেই জন্য সিকিমের যারা জনগণ ছিল তারাও রয়েছে। তখন ইন্দিরা গান্ধী কি করলো, ভিতরে ভিতরে কিছু লোক ফিট করলো, যে বললো তোমরা যাও সেখানে গিয়ে আন্দোলন করো যে আমরা এরকম মোনার্কি চাই না, আমরা গণতন্ত্র চাই, আন্দোলন করো, আমি সাহায্য করছি। ইন্দিরা গান্ধী ভিতর থেকে লোককে মদত দিল। তো 1947 সালের পূর্বে সিকিম ছিল ভারতের একটা দেশীয় রাজ্য, এবং স্বাধীনতার সময় সিকিম রাজ্যটি নিজের প্রতিরক্ষা, বৈদেশিক নীতি এবং যোগাযোগ ব্যবস্থা ভারতের কাছে অর্পণ করে। যেরকম কাশ্মীর দিয়েছিল, সেরকম ব্যাপার সিকিমও ভারতের প্রোটেক্টরেট স্টেট হিসেবে ছিল, ভারত সেগুলোকে প্রোটেক্ট করবে সেভাবে দেয়া ছিল। কিন্তু সিকিম মোনার্কির আন্ডারে চলছিল। এবার সিকিম ভারতের হচ্ছে, সিকিমে কি রয়েছে বলতো, কাঞ্চনজঙ্ঘা রয়েছে। ঠিক আছে। হিউজ ন্যাচারাল রিসোর্স, হিউজ ট্যুরিজম। ঠিক আছে। তো সেখান থেকে সিকিম ইন্ডিয়া চাইছে রিসোর্স গুলোকে ব্যবহার করতে, তাহলে সেই জন্য সিকিম ভারতের চাই। ইন্দিরা গান্ধী ওই জন্য ছক কষলো, ছক কষে কি করলো, 1975-এ সিকিমের লোকের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি করে দিল এবং সেখানকার জনগণ কি করলো, সিকিমের যে রাজাকে ক্ষমতাচ্যুত করলো। যে প্রথমবার বললো সিকিম, ভারত বললো যে না না, আমরা ওরকম বাইরের কেউ আসবে বললে আমরা হঠাৎ করে তো ওরকম দিতে পারি না। তো তোমরা কি করো, প্রথমে আমাদের একটু মানে অতিথি হিসাবে থাকো, তারপরে যদি ভালো লাগে বলবে, তাহলে আমরা আমাদের নিতে পারি, তো আমরা সঙ্গে সঙ্গে কাউকে নিতে চাই না। ওই জন্য 1974-এ 35তম সংবিধান সংশোধন করলো, দিয়ে বলল ভারত, সিকিম ভারতের একটা সহযোগী রাজ্য, অ্যাসোসিয়েট স্টেট হিসেবে থাকবে। তারা যদি চায় তাহলে যুক্ত হতে পারে, তারপরে যদি মনে হয় নাও হতে পারে। এর জন্য 2A বলে একটা নতুন আর্টিকেলও ইন্ট্রোডিউস করলো, যেটা সিকিমের এক মানে যোগ হয়ে যাওয়ার পর এটা আবার তুলে নেওয়া হয়েছিল। ঠিক আছে। আর 10th শিডিউলও তার সঙ্গে যুক্ত করা হয়েছিল, এগুলোও তুলে নেওয়া হয়েছে। 1975 সালে ইন্দিরা গান্ধী তো ভেতরে ভেতরে গন্ডগোল চালিয়ে যাচ্ছে, বলছেন না খুব ভালো ফেসিলিটি পাচ্ছি, আমরা আসবো। ওই জন্য 36তম সংবিধান সংশোধন আইন করে সিকিমকে ভারতের 22তম রাজ্য হিসেবে যুক্ত করে নেওয়া হলো। ফলে যুক্ত হয়ে যেতে 2A আর 10ম তফসিল বাতিল হয়ে গেল, দিয়ে সিকিম ভারতের সাথে যুক্ত হয়ে গেল। এবার যে মিজোরাম, অরুণাচল প্রদেশ যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, ওই যে তোমাদের হচ্ছে মিজোরাম, যে 1972 সালে যেগুলোকে কেন্দ্রশাসিত অঞ্চল অ্যাড করা হয়েছিল মেফার নাম পরিবর্তন করে 1972-তে, সেগুলাই এসে 1986-87-তে রাজ্য হয়ে গেল। 23তম রাজ্য হয়ে গেল মিজোরাম, 24তম রাজ্য হয়ে গেল অরুণাচল প্রদেশ, আর 25তম রাজ্য যেটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল গোয়া গঠন হয়ে গেল। ভালো কথা, আস্তে আস্তে সব ভারতের সাথে যুক্ত হচ্ছে। এবার 1962 সালে দিল্লি, যেটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল,
তাকে স্পেশালি জাতীয় রাজধানী অঞ্চল, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, যেটাকে এনসিআর বলা হয়। 92 কি বলছো বাবা? 92 স্যার, হ্যাঁ, 62। 1992 তে দিল্লিকে কি করা হলো, জাতীয় রাজধানী অঞ্চল করে দেওয়া হলো। মানে কেন্দ্রশাসিত অঞ্চল তো দিল্লি রয়েছে, স্পেশাল সুবিধা ভারতের রাজধানী অঞ্চল। যখনই রাজধানী অঞ্চল হবে সেখানকার ফেসিলিটি আলাদা হবে, সুবিধা আলাদা হবে, সবকিছু আলাদা হবে। এবং সেটা 69তম সংবিধান সংশোধন 1991 এর মাধ্যমে এটা করা হলো। পরীক্ষা এরকম ভাবে থাকে, কোন সংশোধনের মাধ্যমে দিল্লি রাজধানী, জাতীয় রাজধানী অঞ্চল হয়। ভালো কথা। এবার ফাইনালি পৌঁছে গেল আমাদের শেষের দিকের গল্প, 2000 সাল, আমাদের নতুন শতাব্দী পৌঁছে গেল, যেখানে মধ্যপ্রদেশকে ভেঙে করা হলো ছত্তিশগড়। এটা হলো 26তম রাজ্য 1 নভেম্বর 2000 সালে। উত্তরপ্রদেশকে ভেঙে করা হলো উত্তরাঞ্চল। প্রথমে কিন্তু উত্তরাখণ্ড করা, প্রথমে নামটা কিন্তু উত্তরাখণ্ড, এখন কিন্তু উত্তরাখণ্ড আছে। প্রথমে কিন্তু এর নাম ছিল উত্তরাঞ্চল। উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাঞ্চল করা হয়েছিল 2000 সালে। 2007 সালে উত্তরাঞ্চলের নাম পরিবর্তন করে উত্তরাখণ্ড করা হয়েছে। ঠিক আছে, সেটা হয়ে গেল 27তম রাজ্য। 10 তারিখ 2002 করা হয়েছিল। বিহারকে ভেঙে ঝাড়খণ্ড করা হলো, এটা ছিল 28তম রাজ্য 15 নভেম্বর 1950-এ। 2000 সালে তিনটেকে ভাগ করা হলো। এবার অন্ধ্রপ্রদেশ 2014 সালে, আবার তেলেঙ্গানা মুভমেন্ট 47 সাল থেকেই চলছে। ফাইনালি 2014 সালে অন্ধ্রপ্রদেশকে ভেঙে করে দেওয়া হলো তেলেঙ্গানা রাজ্য। 29তম রাজ্য, ভারতের সর্বশেষ রাজ্য। কিন্তু এখন ভারতে 28টা রাজ্য আছে। কেন আছে? কারণ 2019 সালে কি করা হলো, 370 ধারার অবলুপ্তি ঘটিয়ে, এটাকে করার পেছনে নরেন্দ্র মোদী অনেক কাঠখড় পুড়িয়েছে। 2015 সাল থেকে এর প্ল্যানিং হয়েছে, তারপরে ফাইনালি করেছে। এটা নিয়ে আর্টিকেল 370 বলে একটা মুভি আছে, যদি সময় পাও দেখবে, তাহলে বুঝতে পারবে কিভাবে সম্ভব হয়েছে। এবং এখান থেকে জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হলো। তার মানে জম্মু কাশ্মীর একটা রাজ্য ছিল, তাহলে সেই রাজ্য একটা কমে গেল, তাহলে 28 থেকে 29তম রাজ্য না হয় 28টা রাজ্য হলো। আর কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা আরেকটা দুটো বেড়ে গেল, কারণ একটা রাজ্য কমে গে, সেই জন্য একটা রাজ্য কমলে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল বাড়লো। বাড়ার কথা, কিন্তু আবার কি হলো, 2020 সালে দাদরা নগর হাভেলি, দমন দিউ আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, এদেরকে একসাথে যুক্ত করে দেওয়া হলো, দিয়ে তার ক্যাপিটাল করে দেওয়া হলো দমন। এইভাবে ফাইনালি আমাদের 28টা রাজ্য এবং তার সাথে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের হয়ে গেল। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের রাজ্যগুলো আস্তে আস্তে গঠন করা হলো। এবং লাস্ট অফ অল ফাইনালি কিভাবে আমাদের রাজ্যের নাম পরিবর্তন করা যেতে পারে। আচ্ছা, এই অনুযায়ী কি হয় আমাদের কোনো মানে পড়বে, অসুবিধা নেই, খুব বেশি আমি এর ভিতরে ডিটেলসে যাচ্ছি না, এটা পড়লে বুঝতে পারবে যে কোনো রাজ্য যদি চায়, ঠিক আছে, রাজ্য আইনসভা যদি চায় যে কোনো রাজ্যের নাম পরিবর্তন করার জন্য আইনসভায় পাঠাতে পারে, কিন্তু রাষ্ট্রপতি সেটা অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে, বাধ্য থাকবে না। মানে এই জন্য দেখবে এখন পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা করার জন্য মমতা ব্যানার্জি পার্লামেন্টে, আমাদের যে বিধানসভায় পাস করে দিয়ে দিয়েছে, কিন্তু গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা অ্যাকসেপ্ট না করে রাষ্ট্রপতি রেখে দিয়েছে। কারণ যতক্ষণ রাষ্ট্রপতি অ্যাপ্রুভ করবে এটা কিন্তু হবে না। ঠিক আছে, তো এই আর্টিকেল 3 এর মধ্যে রয়েছে প্রথম নাম পরিবর্তনের গল্পে। প্রথম হচ্ছে ওই যে বললাম, ইউনাইটেড প্রভিন্সের নাম পরিবর্তন করে উত্তরপ্রদেশ 1950-এ হয়। মাদ্রাজের নাম করে তামিলনাড়ু 1969-এ, অলরেডি বলা ছিল। 73-এ মাইসোরের নাম পরিবর্তন করে কর্ণাটক হয়। আর 73-এ লাক্ষাদ্বীপের নাম পরিবর্তন করে তিনটিকে একসাথে লক্ষদ্বীপ করা হয়। আগে লাক্ষাদ্বীপ ছিল, LACCADIB, এখন লক্ষদ্বীপ হয়ে গেছে। আর নেফার নাম পরিবর্তন করে অরুণাচল প্রদেশ হয় 1972-তে। দিল্লির নাম পরিবর্তন হয়, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি হয়, এনসিআর দিল্লি হয়। পন্ডিচেরির নাম পরিবর্তন করে 2016-তে হয় পুডুচেরি। আর উত্তরাঞ্চলের নাম পরিবর্তন করে উত্তরাখণ্ড। আর লাস্টে 2011 সালে উড়িষ্যার নাম পরিবর্তন করে হয় ওড়িশা। আর এমনি এলাকার নাম তো প্রচুর পরিবর্তন হয়, দুদিন ছাড়া ছাড়াই হচ্ছে। তো এটা নিয়ে আর বলার মতো কিছু নেই, এটা করতে গেলে খাতা ভরে যাবে। হ্যাঁ, এখানে একটু পড়তে হবে যে আর্টিকেল 1 আমি অলরেডি বলে দিয়েছি। ভারতের সংবিধান আর্টিকেল 1-এ ভারতকে বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেটস, ফেডারেশন অফ স্টেটস এর পরিবর্তে ভারতকে কি বলা হয়েছে, ইউনিয়ন অফ স্টেট বলা হয়েছে। আমি একটু প্রথমেই আলোচনা করলাম, ভারতকে বলা হয়েছে। ভারত যখন নামকরণ করা হয়, ইন্ডিয়া ভারত দুটো নামই কিন্তু করা হয়েছে। ঠিক আছে, দুটো নিয়ে বিতর্ক হয়েছিল, এটা নিয়ে কিছুদিন আগেও গন্ডগোল হয়েছিল। তো গণপরিষদের জন্য দুটো নামকেই স্বীকৃতি দিয়েছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ঠিক আছে, তো ভারতকে তিনটে ভাগে ভাগ করা হয়, এটা আমি অলরেডি বললাম। একটা হচ্ছে 1 নম্বর, আচ্ছা, কেন্দ্রশাসিত অঞ্চল এবং অধিগ্রহণ। আচ্ছা, এবার কয়েকটা পড়বে। 2 নম্বর আর্টিকেল 2 কি বলেছে, ভারতের ভূখণ্ড নয় এরকম কোন অঞ্চলকে বিশেষ শর্তে ভারতের অন্তর্ভুক্ত করার ক্ষমতা সংসদকে প্রদান করা হয়েছে। মানে পার্লামেন্ট যদি চায়, যেগুলো ভারতের বাইরের অংশ, সেগুলো যদি চায়, পার্লামেন্ট বিশেষ শর্তে
ভারতের সাথে যুক্ত করতে হতে পারে, যেগুলো ছিটমহল হয়েছিল। যদি খেয়াল থাকে বাংলাদেশের কিছু অংশ যেগুলো ভারতের সাথে যুক্ত হয়ে গেছিল, ভারতের কিছু অংশ বাংলাদেশের হয়ে গেছিল, সেগুলো নিয়ে ছিটমহল চুক্তি হয়েছিল, যার মধ্যে কিছু যেগুলো বাংলাদেশের অঞ্চল বাংলাদেশকে দিয়ে দিয়েছে, ভারতের অঞ্চল ভারতকে দিয়েছে। সেটা নরেন্দ্র মোদী এসে এটা করেছে 2014 সালে, এটা ছিটমহলটা হয়েছে। এটা এতদিন করা সম্ভব হয়নি, অনেক কারণ ছিল। আর আর্টিকেল 3 নম্বর ধারা অনুসারে বলা আছে ভারতের সংসদ যদি চায় কোনো রাজ্যকে, কোনো রাজ্যের ভূখণ্ডকে আলাদা করতে পারে বা 2-3টে রাজ্যকে সংযুক্ত করতে পারে। এর জন্য বা কোনো রাজ্যের নাম পরিবর্তনও কিন্তু রাজ্য চাইলে করে নিতে পারে। এর জন্য সেই রাজ্যের কিন্তু কোনো পারমিশনের প্রয়োজন হবে না। আজকে যদি ওয়েস্ট বেঙ্গলের নাম পরিবর্তন করে কিছু যদি করতে চায়, যাই হোক পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে, যাই হোক একটা মোদি বললো যে আমি নাম পরিবর্তন করে মোদি ল্যান্ড করে দেবো, তাহলে কিন্তু এখানে আমরা আন্দোলন করলেও কিছু হবে না। কিন্তু আমরা যদি নাম পরিবর্তন করতে চাই, তাহলে সেটা কিন্তু রাষ্ট্রপতির পারমিশন নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ব্যাস, এই যে ছিটমহলের কথা বললাম, 1960 সালে নবম সংবিধান সংশোধনের মাধ্যমে পাকিস্তানের কিছু অংশ ভারতের কিছু অংশ পাকিস্তানকে দেওয়া হয়েছিল। আর 2015 সালে এই যে 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে 100টা ছিটমহল বাংলাদেশকে দেওয়া হয় এবং বাংলাদেশে 51টি ছিটমহল ভারতকে দেওয়া হয়। এটার জন্য অ্যামেন্ডমেন্টের প্রয়োজন ছিল। 2015 সালে 100তম অ্যামেন্ডমেন্ট এটা করা হয়েছিল। প্রথমে করতে চেয়েছিল, কিন্তু না, যেহেতু এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছাড়া সম্ভব নয়। আর 4 নম্বর আর্টিকেল অনুযায়ী কি বলা হয়েছে যে 2 এবং 3 নম্বর ধারাকে যে সংশোধনের পদ্ধতি, যেটা এই 4 নম্বর আর্টিকেলের মধ্যে দেওয়া হয়েছে। ঠিক আছে, বাকিগুলো রিডিং করবে, রিডিং করলে বুঝতে পারে, খুব বেশি কিছু অসুবিধে নেই। ওকে, আচ্ছা তাহলে বলো আজকে টপিকটা কেমন লাগলো? অনেক কিছু জিনিস জানা গেল। হ্যাঁ স্যার। ওকে, তাহলে পরের দিন এটা থেকে আমরা অবশ্যই এমসিকিউ আলোচনা করব। এখানে কিছু কিছু জিনিস আমরা পড়েছি, আর এর সাথে সাথে এমসিকিউ করব, কোন রাজ্য কবে গঠন হয়েছিল, এগুলো থেকে আমরা আলোচনা করব এমসিকিউ। তো এটা পড়ে রাখবে। ওকে, খুব ইম্পর্টেন্ট টপিক এটা, কিন্তু শুধু কনস্টিটিউশনের জন্য না, কিন্তু জিওগ্রাফিতেও এই জিনিসগুলো পড়ে। কয়েকটা জায়গা তোমরা অলরেডি তোমাদেরকে দিয়েছিলাম, সেগুলো তোমরা অলরেডি করেছো। এবার তারপরে এগুলো তোমাদের আবার করতে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার পার্ট 1 এটা, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে। ঠিক আছে।